আমরা আমাদের সকালের ক্লাসে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার যে প্রস্তুতিমূলক 20 প্রশ্ন এবং উত্তর এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আসলে অনেকের তার কিছু ধারণা থাকে যে প্রশ্নগুলো হয়তো যে গাইড থেকে নেওয়া হয় সে গাইডের অফিসার হয়তো সেই অফিসার হয়তো ওই গাইডের থেকে উত্তরগুলো দিয়ে দেন। আসলে সুযোগ নেই। প্রথমত, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রশ্ন করার জন্য পুলিশ সুপারের নিম্নে কোনো ব্যক্তিকে ওনারা পত্র দেন না। বর্তমানে অতিরিক্ত ডিআইজি অর্থাৎ বর্তমানে অতিরিক্ত ডিআইজির নিচে কোনো কর্মকর্তাকে প্রশ্ন করার জন্য মনোনয়ন করেন না। তো ওনারা কি করেন? ওনারা সহজ সরল ভাবে ওনাদের মতামত, ওনারা যে অফিসারগণ মনে করেন যে না, এরা কনস্টেবল থেকে এএসআই হবে বা এএসআই থেকে সাব ইন্সপেক্টর হবে, তাদের প্রশ্নগুলো একটু সহজে দেওয়া প্রয়োজন, কারণ তারা অনেক কিছুই তারা জানার কথা না। আলোচনা সেক্ষেত্রে সেভাবেই প্রশ্ন করেন। আবার অনেকে চিন্তা করেন যে না, এরা পদোন্নতি পাবে, এরা স্মার্টনেস পুলিশ কিংবা কেন জানবে না। তারা তখন অনেক একটু দু একটা প্রশ্ন খুব কঠিন দিয়ে দেন, যেগুলো আমাদের সিলেবাসের বাইরে। তো যিনি প্রশ্ন করেন উনি মুখ বন্ধ খামে ওনার প্রশ্নটা পাঠিয়ে দেন পুলিশ হেডকোয়ার্টার্সে। পুলিশ হেডকোয়ার্টার্স সেটা পর্যালোচনা করে দেখেন, ওটা হুবহু রাখতে পারেন, আবার পরিবর্তনও করতে পারেন। সেটা সম্পূর্ণ নির্ভর করবে পুলিশ হেডকোয়ার্টার্সের উপরে। আবার অনেক সময় পুলিশ হেডকোয়ার্টার্সে যিনি যে আরএনডিএম, এখন তো অনেক কিছু নাম পরিবর্তন হয়ে গেছে, ওনারা নিজেরাই প্রশ্নগুলো করে থাকেন। তো প্রশ্ন যিনি করেন, উত্তর তিনি নির্ধারণ করেন না। উত্তর কি করা হয়, যে কমিটি নির্ধারণ করা হয় উইথ বুকের জন্য আলাদা, উইদাউট বুকের জন্য আলাদা, বিভিন্ন পরীক্ষার অন্যান্য বিষয়গুলোর জন্য আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে গঠন করা হয়। ওনারা একখানে বসে প্রত্যেকটা প্রশ্নের এগেনিস্টে কোন ধারাগুলো হবে এই ধারাগুলো নিয়ে গিয়ে আলোচনা করে। আলোচনা করার পর ওনারা আবার দেখে যে এই ধারার সাথে আইনে কি বলা আছে। কেউ আন্দাজে দিলেই তো হবে না। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে মনে করতে হবে এই পুলিশ অফিসাররা অনেক আইন জানেন। আমি নিজেই দেখেছি অনেক ডিআইজি সাহেবরা আছেন, অনেক এসপি সাহেবরা আছেন, ওনাদের ওনাদের কার্যক্রম, এই সাধ্যের কার্যক্রম আমরা যেটা দেখেছি, অনেক আইন ওনারা জানেন। ইচ্ছা করলে তুমি ভুল ভালো ওনাকে বোঝাতে পারবে না। প্রথম অবস্থায় একজন এসপি যখন পদোন্নতি পায়, হয়তো ওনাকে কিছুটা আরো কিছু বিষয় আছে একটু হয়তো ভুলভাল বোঝাতে পারেন। কিন্তু পরবর্তীতে ওনারা, কারণ এগুলো অনেক করছেন, ওনারা থানায় গেছেন, থানার কোন ধারা রেজা রয়েছে আমি অনেক দেখেছি। আমি অনেক ট্রাই করে দেখছি যে আমি যে ধারাগুলো বলি তার আগে ওনারা ওই ধারাটা বলে ফেলেন। তো অন্যান্য ক্ষেত্রগুলো হয়তো ওনাদের কম জানা থাকতে পারে। তো এটাকে আমরা কখনোই আমরা এটাকে মেনে নিব না যে ওনারা গাইড দেখে উত্তর দেন, এটা ভুল ধারণা। হুম। আর গাইডের বিষয়টা আমরা নিজেরাই আমাদের পায়ে কুড়াল মারি। কারণটা হলো আমরা গাইডকে অনুসরণ করি, মনে করি যে স্যারের গাইড, স্যার কখনো মিথ্যা কথা বলতে পারেন না, স্যার একজন পবিত্র ব্যক্তি হয়ে গেছেন আর কি। হ্যাঁ। এই যে আমাদের বর্তমান পুলিশ সংস্কার নিয়ে অনেক কর্মকর্তাগণ, অনেক জনসাধারণ, আমি দেখলাম যে ওনারা অনেক পুলিশ সংস্কার নিয়ে অনেক রকমের মতামত দিচ্ছেন। আমি ওনাদের আন্ডারেও চাকরি করেছি বা ওনাদেরকে আমি দেখেছি পাশাপাশি ভাবে। তো এই বিগত সরকারের যারা আওয়ামী পন্থী ছিল, ওনারা তখন অন্য সরকারের পন্থী ছিল। তো এটা এক না। আমি মনে করি যে পুলিশ সংস্কারের আগে, একটা পুলিশ বাহিনী সংস্কার, পুলিশ আইন সংস্কার করার আগে বাংলার প্রত্যেকটি জনসাধারণের মনটাকে সংস্কার করতে হবে, পরিবর্তন করতে হবে, যে আমরা অন্যায় আবদার করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, এবং আইন অনুযায়ী যে সকল অপরাধের সংবাদ পুলিশকে জানানোর প্রয়োজন আমরা জানাবো। এবং আমরা সৎ সাহস, আমরা সাহস নিয়ে এবং আমাদের মনোবল নিয়ে আমরা যে কোনো অপরাধ প্রতিরোধমূলক ব্যবস্থা নেব। তবেই না দেশে সবকিছু সংস্কার হবে। শুধু পুলিশকে সংস্কার করলাম, পুলিশ আজকে কি, পুলিশকে সংস্কার করব আমরা? পুলিশটা কার বাড়ির থেকে আসছে? একজন জনসাধারণের বাড়ির থেকে আসছে। তার পিতা যদি তার সন্তানকে ভর্তির জন্য যদি ঘুষ কাউকে প্রপোজ না করে, তাহলে তো ঘুষ নেওয়ার কোনো সুযোগ নাই। এবং যে ব্যক্তিটা ঘুষ নিচ্ছেন তিনি যদি ঘুষ না নেন, তাহলে ওই লোকটা ঘুষ দেওয়ার সুযোগ নাই। সুযোগ্য আর অযোগ্য এগুলো নির্ধারণ করতে গেলে যারা নির্ধারণ করবেন তাদের মধ্যে আগে সুযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে।
তাহলে এটা ফল পাবো আমরা। তো অনুরূপ ভাবে এই খাতা, উত্তরপত্র ইত্যাদি মূল্যায়নের ক্ষেত্রে এরকমই আমি প্রয়োজন মনে করি যে খাতার উত্তরপত্র কে মূল্যায়ন করবেন? একজন অফিসার সাহেবের, ওনার বড় সাহেবের খুব কাছের মানুষ বলে উত্তরপত্র মূল্যায়নের জন্য ওনাকে আনবেন, তা কিন্তু হবে না। কারণ আমাদের মাঝে অনেক কনস্টেবল আছে যারা আইনের অনেক কিছু বেশি জানে, আমার চেয়ে বেশি জানে, কিন্তু সেই ব্যক্তিরা যখন পরীক্ষা দিল, সে যেটা লিখলো কর্তৃপক্ষ মনে করলো যে না এটা ঠিক হয়নি, এটা আমরা ভাববার কিছু নেই, কারণ কর্তৃপক্ষ কিন্তু এগুলো দেখেও, যতই অযোগ্য থাকে। কারণ পুরো টিমটা অযোগ্য থাকার পরে শুনুন, আমরা আমাদের কথায় চলে আসি। আমরা গতকালকে যে বিষয়টি আলোচনা করেছি, আমরা সর্বশেষ সাক্ষ্য আইনে কিছু বিষয় আলোচনা করেছিলাম। আমরা যদি এখানে আলোচনা করি তো যোগ্য অযোগ্য এখানে পাওয়া যাবে। প্রশ্ন আসছে যে কখন একজন অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি সেই ব্যক্তির বিরুদ্ধে আদালতে প্রমাণ করা যায় না? কখন একজন অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি সেই ব্যক্তির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য হিসেবে বা প্রমাণ করা যায় না? প্রশ্ন এটা। এই প্রশ্নের সঠিক উত্তর শুধুমাত্র সাক্ষ্য আইনের 24 ধারা, কিন্তু বিভিন্ন গাইডে দেখা যাবে 24, 25, 26, 27 দেওয়া আছে। বহু গাইডে আছে, আছে কিনা সাথে সাথে উত্তর দিয়ে দেবা, সময় আমার নাই। 24 থেকে 30 পর্যন্ত স্যার। জি স্যার। 30 জি স্যার। পর্যন্ত জি দেওয়া আছে, স্যার। তার মানে কি সেটা ভুল? তাহলে একজন অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি কখন সেই ব্যক্তির বিরুদ্ধে আদালতে প্রমাণ করা যায় না? যদি সেই ব্যক্তির স্বীকারোক্তিটা লিপিবদ্ধ করা হয়ে থাকে প্রলোভন, প্রতিশ্রুতি, লোভ বা ভয়ভীতি দেখিয়ে। তাহলে কেন, সাক্ষ্য আইনের 24 ধারা এবং সিআরপিসির 163 ধারার বক্তব্যটা হলো যে একজন ব্যক্তির এইভাবে জবানবন্দি লিপিবদ্ধ করলে এই জবানবন্দিটা আদালতে গ্রহণযোগ্য নয়। অথচ আমরা এখানে অনেক ধারা দিয়েছি। প্রশ্ন আসছে যে একজন অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি, অর্থাৎ পুলিশের নিকট দেয়া অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি কি আদালতে প্রাসঙ্গিক? পুলিশের নিকট দেয়া অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি কি আদালতে প্রাসঙ্গিক? ধারা হবে শুধুমাত্র সাক্ষ্য আইনের 25। ধারা হবে শুধুমাত্র সাক্ষ্য আইনের 25। কিন্তু এই সাক্ষ্য আইনের 25 ধারার যে বিষয়টি আছে, সেখানে কিন্তু আমরা 25 ধারা দিয়েছি, অনেক সময় 25 ধারা দিয়েও নেই, 26, 27 দিয়েছি। কারণ 25 ধারা কি বললো? অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি কার নিকট দিয়েছে? পুলিশের নিকট। এই অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে কথাটা বলা হয়েছে শুধুমাত্র সাক্ষ্য আইনে 25 ধারায়, অর্থাৎ পুলিশ এবং অভিযুক্ত ব্যক্তি। 26 ধারায় কি বলা আছে? 26 ধারায় বলা আছে পুলিশ হেফাজতে, 27 ধারায় বলা আছে পুলিশ হেফাজতে। তো 26 এবং 27 দুটোর কথায় বলা আছে পুলিশ হেফাজত, কিন্তু 25-এ তো পুলিশ হেফাজতের কথা বলা নাই। তো যখন প্রশ্ন আসে পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি কতটুকু আদালতে গ্রহণযোগ্য, তখন আবার আমরা নিয়ে আসি 25 ধারা। এটা কি কার দোষ? এটা কি যারা খাতা কাটতেছেন তাদের দোষ? যারা খাতা দেখছেন, মূল্যায়ন করতেছেন, ওনাদের দোষ? আর দোষ আমাদের, আমাদের মতো লেখকদের দোষ। আমরা যারা ক্লাস নিচ্ছি আমাদের দোষ। আমাদের কাছ থেকে তোমরা মুখে শুনেছো, যারা খাতা মূল্যায়ন করতেছে, যারা পরীক্ষার খাতা মূল্যায়ন করতেছে, তাদের কাছ থেকে কি কি তোমরা কখনো শুনেছো? কি হুম। তার দোষটা কার? যারা খাতা মূল্যায়ন করে তাদের না, দোষটা আমাদের। আমরা সঠিকটা তোমাদেরকে শেখাতে পারি না। পুলিশ হেফাজতে থাকা আসামির স্বীকারোক্তি কতটুকু গ্রহণযোগ্য? ততটুকু গ্রহণযোগ্য যতটুকু উদ্ধার হয়েছে, শুধু ততটুকু গ্রহণযোগ্য। সাক্ষ্য আইনের 27 ধারা, 26 এবং 27 দুটোতে বলা আছে পুলিশ হেফাজতের কথা। আমরা চলে আসি স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক। আমরা এই উত্তরটাও জানি না। প্রশ্ন আসছে স্বীকারোক্তি কাকে বলে? স্বীকারোক্তি বলতে কি বুঝেন? আমাদের মাস্টাররা যারা ক্লাস নেন কিংবা গাইডে স্বীকারোক্তি কাকে বলে তারা দিয়ে রাখছে সাক্ষ্য আইনের 24 ধারা। কিন্তু না, স্বীকারোক্তি কাকে বলে বা স্বীকারোক্তি বলতে কি বুঝেন, আপনাকে মনে করতে হবে এটি সিআরপিসির 164 ধারার প্রশ্ন। স্বীকারোক্তি বলতে কি বোঝেন সেটা এই সিআরপিসির 164 ধারায় উল্লেখ করা আছে, কিন্তু আমরা না জেনে আমরা অন্যান্য ধারাগুলো দিচ্ছি। তাহলে দোষ কি পরীক্ষকের, যারা খাতা কাটছেন তাদের? না, দোষ আমাদের, যারা আমরা গাইড লিখেছি, যারা আমরা ক্লাস নিচ্ছি তাদের। এরপরে আমরা চলে আসি স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক। তাহলে তারা কি বলছেন
সাক্ষ্য 24 ধারায় যেহেতু অপ্রাসঙ্গিক, তারা তখন বলছেন প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতি ব্যতীত কোনো স্বীকারোক্তি আদায় করলে তাহা প্রাসঙ্গিক। সাক্ষ্য 24 ধারা, কিন্তু আসলে না। স্বীকারোক্তি প্রাসঙ্গিক 28 ধারায়। বলছে যদি কোনো ব্যক্তির স্বীকারোক্তি সাক্ষ্য 24 ধারা অনুসরণ করে লিপিবদ্ধ করা হয়, তাহলে আমি সাক্ষ্য 28 ধারা বলছি এটি আদালতে প্রাসঙ্গিক। এগুলো হলো আইনের বিষয়, কিন্তু এই বিষয়গুলো তো আলোচনা কেউ করছে না। আমরা 30 ধারায় চলে আসি। 30 ধারায় কি বলা আছে? 30 ধারায় বলা আছে যে একজন অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তিকা কি তার সহযোগী আসামির বিরুদ্ধে আদালতে প্রমাণ করা যায়, বা অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি সহযোগী আসামির বিরুদ্ধে প্রমাণের নিয়ম বা কিভাবে প্রমাণ করা যায়। এটি কত ধারার প্রশ্ন আইনুল? 30 ধারা স্যার। কারণটা কি? যে স্বীকারোক্তি দিয়েছে সে তো তাকে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তি দিয়েছে। বা আমরা আসামি 5 জন বা 2 জন, সে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তি দিয়েছে এবং তার সহযোগী আসামিদের কথা বলেছে বা সহযোগী ব্যক্তিদের কথা বলেছে, যার সাথে অপরাধটা নিয়ে, যাদেরকে নিয়ে সে অপরাধটা সংঘটিত করেছে। যে অপরাধটা সংগঠন করলো তারা সহযোগীদেরকে নিয়ে, তার কথা বলেছে। তো এখন কথা হলো, যে স্বীকারোক্তি দিয়েছে আর যাদের কথা সে বলেছে, তাদের কি একত্রে বিচার করা যাবে? কারণ এ তো স্বীকারোক্তি দিল, ওরা তো স্বীকারোক্তি দেয়নি। সাক্ষ্য 30 ধারা বলছে যে না, তাদের একত্রিত ভাবে একসাথে বিচার করা যাবে এবং একই ঘটনা হতে হবে। স্বীকারোক্তি দিল এই মামলায়, অন্য মামলার আসামি তার এর সাথে বিচার করার কোনো সুযোগ নেই। তার মানে একই মামলায় হতে হবে, একই ঘটনা হতে হবে, একই আদালতে হতে হবে। এই তো নাকি আইনুল? জি জি। স্যার। আমরা চলে আসি, মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে? মৃত্যুকালীন জবানবন্দি সাক্ষ্য 32-1 ধারায় মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে বলা হয়েছে। আসলে আমি নিজেও সাক্ষ্য 32 ধারাটা নিজে ভালো বুঝি না। সাক্ষ্য 32-এ কি বলছে? যে সাক্ষ্য 32-1 বলছে যে নিম্নলিখিত ব্যক্তিগণের জবানবন্দি নিম্ন বর্ণিত কারণে আদালতে প্রাসঙ্গিক, কিন্তু অনেক কিছু বলা আছে। শুধু আমরা জানি সাক্ষ্য 32-1 ধারায় মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে বলা হয়েছে। তাহলে মৃত্যুকালীন জবানবন্দির ধারণা কি মানুষের? আইনের ধারণা কি? আইনের ধারণাটা হলো যে একজন ব্যক্তি মারা যাচ্ছেন, মরার কালে সে কখনোই মিথ্যা কথা বলবে না। তাহলে কি, সে যে মারা যাচ্ছেন, যে ঘটনার কারণে মারা যাচ্ছেন, এই সম্পর্কে সে সত্য ঘটনা বলবেন, কে তাকে এই পরিণতিতে এনেছে। এই জন্য বলছে যে মৃত্যুকালীন জবানবন্দি বলতে বোঝায় কোনো ব্যক্তি তার মৃত্যুকালে, অর্থাৎ যে ঘটনার ফলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে বা ঘটিতেছে, এই ঘটনা সম্পর্কে যে বর্ণনাটা দিয়ে থাকেন, সেটি হলো মৃত্যুকালীন জবানবন্দি বা অন্তিম বিবৃতি। অর্থাৎ মৃত্যু পথযাত্রী যে মারা যাচ্ছেন কিভাবে, তার এই পেটের ব্যথায় পায়খানা ধরছে, ডায়রিয়া হয়ে মারা যাচ্ছে, বা ডায়াবেটিস বা স্ট্রোক করছে না, কারণ, অর্থাৎ তাকে আঘাত করা হয়েছে কোনোভাবে, মৃত্যুর কারণ সম্পর্কে যে বর্ণনাটা দিয়ে থাকে। এখানে এই সাক্ষ্য 32-1 সেখানে বলা হয়েছে মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে। এখন এই মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করতে পারেন? তখন আমাদেরকে দেখতে হবে যে পিআরবি 266 বিধিতে বলা আছে মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করতে পারে, কোন কোন ব্যক্তিগণ লিপিবদ্ধ করতে পারেন। কিন্তু আমরা দেখি বিভিন্ন গাইডে, বিভিন্ন মাস্টাররা তারা ক্লাসে বা গাইডে যেটা লিখেছেন, মৃত্যুকালীন জবানবন্দি ম্যাজিস্ট্রেট যদি লিপিবদ্ধ করেন 164, আরো কি অনেক ধারা, 307, মানে ধারার কোনো অভাব নাই, দিয়ে রাখছে। কথাটা কি এরকম কি আইনুল? জি স্যার। আমরা তো আমরা কারা ভুল আমরা শেখাচ্ছি? আমরা শিক্ষকরাই তোমাদেরকে ভুল শেখাচ্ছি এবং আমরা ভুল লিখতেছি। তাহলে আমরা ভুল করব না। এরপরে চলে আসি আমরা। ও আরেকটা কথা আছে, মৃত্যুকালীন জবানবন্দির সহজ প্রশ্ন, সবাই মনে করে মৃত্যুকালীন জবানবন্দি কোনো বিষয় না, উত্তর আমি সুন্দর করে লিখবো। কিন্তু প্রশ্নটা দিল কিভাবে? একজন ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়
তার মৃত্যুর কারণ সম্পর্কে বর্ণনা করে মৃত্যুবরণ করেছেন। কিন্তু সেখানে যারা উপস্থিত ছিল, নার্স, ডাক্তার, পুলিশ অফিসার, ঝাড়ুদার, কেউ তার জবানবন্দিটা লিপিবদ্ধ করে নাই। 32-এর একে তো কোথাও বলেনি যে তার জবানবন্দিটা লিপিবদ্ধ করতে হবে। সে যে বক্তব্যটা দিয়েছে, আপনি যে শুনেছেন, এটাই মৃত্যুকালীন জবানবন্দি। তার মৃত্যুর কারণ সম্পর্কে যার কাছে, অর্থাৎ তার মৃত্যুর কারণ সম্পর্কে সে যে বর্ণনাটা দিল, ওই বর্ণনাটাই জবানবন্দি। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। কাজে কাজে এটি সাক্ষ্য আইনের 32-এর 1। ভালো কথা। 32 ধারার বক্তব্য যেটা আছে, যিনি সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়েছেন, যিনি আদালতে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়েছেন, তার জবানবন্দি কি আদালতে প্রাসঙ্গিক? সাক্ষ্য আইনের 32 ধারায় বলছে যে যে ব্যক্তিটা সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়েছেন, যাকে আদালতে হাজির করা এই মুহূর্তে সম্ভব নয়, যে লোকটা বিদেশে অবস্থান করছেন বা মারা গেছেন, এই ব্যক্তির পূর্বের দেওয়া জবানবন্দি আদালতে প্রাসঙ্গিক, অর্থাৎ নাহলে তো মামলা পড়ে থাকবে। এটি সাক্ষ্য আইনের 32 ধারায় বলা হয়েছে। আমরা চলে আসি অনলাইন জিডি, অনলাইনে জিডি, এফআইআর বা কেস ডায়েরি। অনলাইনে এজাহার কি আদালতে প্রাসঙ্গিক? যদি কখনো এরকম প্রশ্ন আসে, অনলাইনে এজাহার প্রাসঙ্গিকতা, অনেক গাইডে অনেক ব্যক্তিরা 74, 35, 9 ধারা দিয়েছেন। আমাদেরকে বলছে প্রাসঙ্গিকতা, অর্থাৎ অনলাইনে বা অফলাইনে হোক এজাহার কেস ডায়েরি, অর্থাৎ এই অনলাইনে যে এজাহারটা দেওয়া হয়েছে, এটা কি আদালতে গ্রহণযোগ্য, অর্থাৎ লিপিবদ্ধ করা হয়েছে? বলছে যে হ্যাঁ, এটি আদালতে গ্রহণযোগ্য। অনলাইনে এজাহার এর গ্রহণযোগ্যতা, অর্থাৎ প্রাসঙ্গিকতা, অনলাইনে এজাহার যে রেকর্ড করছি আমরা, আমরা যে টাইপিং করে এজাহার লিপিবদ্ধ করতেছি, বলছে যে হ্যাঁ, এটা আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনে 35 ধারা। তাহলে আপনি 74 ধারা দিচ্ছেন কেন? 35 ধারা কি বলা আছে? যিনি এজাহার লিপিবদ্ধ করবেন, তাকে হতে হবে সরকারি কর্মচারী এবং তাকে ডিউটিরত থাকতে হবে, এবং সরকার কর্তৃক যে বইগুলো সরবরাহ করা হয়, সে বইয়ে তাকে লিপিবদ্ধ করতে হবে। কি লিপিবদ্ধ করবেন? কোন আমলযোগ্য ঘটনা সংক্রান্তে প্রাসঙ্গিক বা বিচার্য কোনো বিষয়। তাহলে এই যে জিডি, কেস ডায়েরি, এফআইআর, এগুলো সরকারি কর্মচারী, অর্থাৎ কোন সরকারি কর্মচারী তার সরকারি দায়িত্ব পালনকালে সরকার কর্তৃক সরবরাহকৃত, সরকার কর্তৃক অঙ্কিত, কারণ এজাহারের ঘরগুলো সরকার দাগ দিয়েছে, পুলিশ দাগ দেয়নি। কোন ঘরে কি বসবে, ঘটনাস্থল, আসামির নাম ঠিকানা, বাদী, ধারাসহ লুণ্ঠিত মালামালের বিবরণ, অপরাধ তদন্ত তৎপরতা বা এবার রুজুকারী অফিসার, সবগুলো সরকার ছক করে দিয়েছে। আপনি একজন পুলিশ অফিসার হিসেবে শূন্য স্থান পূরণ করেছেন। এটা প্রাসঙ্গিকতা সাক্ষ্য আইনে 35 ধারা। 74 ধারা আসার সুযোগ নেই। 74 ধারা একটা দলিল, আমরা দলিল চাই নাই। যদি কখনো প্রশ্ন আসে এজাহার কি দলিল, তখন আমরা বলবো হ্যাঁ, সাক্ষ্য আইনের 74 ধারা অনুযায়ী এজাহারও একটি সরকারি এজাহারও একটি দলিল, সরকারি দলিল। ভুলটা আমাদের ছাত্রদের না, ভুলটা আমাদের। আর ছাত্ররা এটা দীর্ঘদিন মুখস্থ করার কারণে এমন ভাবে পড়ে গেছে, যেটা তার বোঝা বড় মুশকিল। প্রশ্ন আসছে যে দেহরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হবে না। দেহরক্ষার, এখানে কিন্তু পুলিশের কথা বলা হয়নি। পিআরবি 153, পুলিশ আইনের 30 ক বা 30 ধারা, এটি ব্যবহার করা কাদের ক্ষমতা আছে? পুলিশের। পুলিশ এগুলো এখানে বলা হয়েছে পিআরবি 153। তো প্রশ্নে কিন্তু পিআরবির মানে পুলিশের কথা বলা হয়নি, প্রশ্নে বলা হয়েছে যে দেহরক্ষার প্রয়োজনে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও আইনে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে না। প্রশ্নের মধ্যে আমরা পিআরবি দিলাম, পুলিশ আইন দিলাম। আমরা যারা খাতা দেখবেন বা খাতা মূল্যায়ন করবেন, সেই কর্মকর্তাকে আমরা বোঝাচ্ছি আমরা আইন বুঝি নাই। কারণ বহু আইনের ছাত্র আছে, তারা পুলিশ অফিসার, বহু সরাসরি তারা আইন বিষয়ে পড়াশোনা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করছেন। কাজে কাজে ওনাকে বোঝানোর মতো কিছু নাই। যেমন একটা প্রশ্ন যদি আমি ভুলে যাই, আমি অলরেডি ভুলে ভুলে গেলাম, বলতে বলতে এটুকুর মধ্যে ভুলে চলে গেলাম।
প্রিভিলেন্স কমিউনিকেশন, প্রিভিলেন্স কমিউনিকেশন, প্রিভিলেন্স কমিউনিকেশন সম্পর্কে যদি কখনো প্রশ্ন আসে, প্রিভিলেন্স কমিউনিকেশন যদি কখনো প্রশ্ন আসে, তাহলে মনে করতে হবে সাক্ষ্য আইনের 121 থেকে 129 পর্যন্ত প্রিভিলেন্স কমিউনিকেশনের কথা বলা হয়েছে এখানে। এটা আমি নিজেও ভালো উত্তর দিতে পারি না। আমার মেয়ে যেহেতু আইনজীবী, ওরা যেহেতু জুডিশিয়াল ট্রাই করতেছে, ছেলেও তা ট্রাই করতেছে, ওরা ভালো বলতে পারে। তো এখানে বক্তব্যটা হলো 21 থেকে 129 পর্যন্ত, অর্থাৎ এ এবং বি, অর্থাৎ এক পক্ষের সাথে আর এক পক্ষের যে সকল কথাবার্তা আদান প্রদান হবে, যে সকল গোপনীয় ব্যক্তি গোপনীয় বিষয় প্রকাশ করা হবে, এই সকল বিষয় প্রকাশ করার জন্য তাকে চাপ প্রয়োগ করা যাবে না, এবং সে ইচ্ছা করলেও তাহা প্রকাশ করতে পারবে না, এবং সে যদি আদালতে দাঁড়িয়ে প্রকাশ করতে চায়, সেটিও তাকে করতে দেওয়া হবে না, যদি কিনা বিষয়টি আইনসঙ্গত না হয়। এটি হলো প্রিভিলেন্স কমিউনিকেশন, একটা কোনো ধারা না। এটা হয়তো আমরা অনেকে মনে করতে পারি যে এখানে 121 থেকে 129 পর্যন্ত এ ধারার কথা বলা হয়েছে, এটা আমাকে পরে তোমরা বলো, আমি পরবর্তীতে আলোচনা করবো, আজকে না, রাত্রেবেলা আমি এটা আলোচনা করবো। যাই হোক, তো আমরা 40-এ চলে আসি। সাক্ষ্যয়নের 40 ধারার কি কথা বলা আছে? সাক্ষ্যয়নের 40-এ কি বলা আছে? সেখানে বলছে পূর্ববর্তী দণ্ড কি আদালতে প্রাসঙ্গিক। প্রশ্ন আসছে যে পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি আলোচনা করুন। পূর্ববর্তী দণ্ড বা খালাস প্রমাণের পদ্ধতি আলোচনা করুন, তার মানে একটা লোকের সাজা হয়েছিল, একটা লোকের সাজা হয়েছিল, এটি কিভাবে প্রমাণ করা যেতে পারে, বা খালাস পেয়েছিল, এটা কিভাবে প্রমাণ করা যেতে পারে। এই প্রশ্নটি হলো সিআরপিসির 511 ধারা। অর্থাৎ একজন ব্যক্তি যে সাজা হয়েছিল, তাহলে কোথায় প্রমাণ পাওয়া যেতে পারে? বলছে যে আদালত সাজা দিয়েছিল সে আদালতের নথিপত্রে, খালাস পেয়েছিল সে আদালতের নথিপত্রে। আর কোথায়? তাকে যে সাজা দেওয়া হয়েছিল, সাজা তো সে ভোগ করেছে কারাগারে গিয়ে, তাহলে কারাগারের নথিপত্রতে পাওয়া যেতে পারে। তো প্রশ্ন আসছে যে সাজা বা দণ্ড বা সাজা প্রমাণের পদ্ধতি আলোচনা করুন। এখানে আবার আমরা সাক্ষ্য আইনের 40 ধারা দিয়ে রাখছি অনেক গাইডে। কি দেওয়া আছে নাকি? আইনুল বা রাশেদ, কেউ জানো তোমরা? আছে স্যার, আছে। এটা ভুল। প্রশ্ন আসছে একটা ব্যক্তির পূর্বে যে সাজা হয়েছিল, এই সাজাটা কিভাবে প্রমাণ করা যেতে পারে, বা এই লোকটা যে খালাস পেয়েছে, এটা কিভাবে প্রমাণ করা যেতে পারে। ধরে নেওয়া যাক এখন আমাদের দেশে অনেক লোকের নামে মামলা হয়েছে, বা পূর্বে বিগত সরকার অনেক লোকের নামে মামলা দিয়েছেন। এখন পুলিশ ভেরিফিকেশনে যাওয়ার পর এই পুলিশ কনস্টেবলের নিয়োগ, তখন পুলিশ উল্লেখ করে দিলেন যে তার বিরুদ্ধে অমুক থানার মামলা নম্বর এত, তারিখ এত, ধারা এত, আদালতে বিচারাধীন আছে। কারণ পুলিশ আবার ওই মামলাটা, তাকে যে আদালত খালাস দিয়েছে, বা আম, তাকে যে অব্যাহতি দেওয়া হয়েছে চার্জ গঠনের সময়, এটা কিন্তু আবার পুলিশে লেখে নেই। কারণ তালিকার মধ্যে খুঁজে দেখলো যে তার নামে মামলা আছে, আশেপাশের লোক বলল যে হ্যাঁ ওর নামে তো মামলা হয়েছিল, সে তো বিগত সরকারের আমলে বোম মারছিল। কিন্তু দেখা গেল এই মামলাটা পুলিশ অলরেডি তাকে, তার বিরুদ্ধে আহ, অভিযোগপত্র দাখিল করার মতো কিছু না পাওয়ার কারণে তাকে অব্যাহতি দিয়েছে, অর্থাৎ ফাইনাল রিপোর্ট, চূড়ান্ত রিপোর্ট তাকে দিয়েছে। তো সেটা কিন্তু জানে না, দেখা থেকে চূড়ান্ত রিপোর্টের কপি, হ্যাঁ আমার নামে মামলা হয়েছিল, যে পুলিশ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ পায় নাই। আর একজন বলছে যে, না তাকে তো কোর্টে পাঠানো হয়েছে, তার জেল হয়েছিল। তো বলছে হ্যাঁ আমার জেল হয়েছিল, এই যে তার প্রমাণ, আমি খালাস পেয়েছি। তখন বিরোধী পক্ষ বলছে যে না, এই যে জেলে ছিল সে খালাস পায়নি, তার মানে কি? তো সেখানে তো 40 ধারা আসার সুযোগ নেই। 40 ধারার বক্তব্যটা কি? ওখানে 40 ধারার বক্তব্যটা হলো যে দেওয়ানি মামলায় একটা লোক রায় পেয়েছে, দেওয়ানি মামলায়, মানে ধরে নেওয়া যাক জায়গা জমি বা অন্য কোনো দেওয়ানি মামলায় একটা লোক রায় পেয়েছে, তার পক্ষে রায় এসেছে। তো তার বিরুদ্ধে ওই ঘটনা সংক্রান্তে একটা ফৌজদারি মামলা আদালতে বিচার চলছে। তো এই 40 ধারা বলছে সে যে দেওয়ানি মামলার রায়টা পেয়েছিল, ফৌজদারি মামলা যেহেতু একই ঘটনায়, সে কারণে সে কি পাবে? বেনিফিট পাবে। ওইটা রায়টা এখানে ব্যবহার করা যাবে, তার পক্ষে ব্যবহার করা যাবে। বিষয়টা কি বুঝতে পারছো না বোঝো নাই? কিছু বুঝছো? জি স্যার, বুঝতে পারছি।
কে? আইনুল শহীদ কিছু বুঝছো সালে? জি স্যার। স্যার, হ্যাঁ বলো। তাহলে দেওয়ানি আর ফৌজদারি মামলার ক্ষেত্রে রায় তাহলে গ্রহণীয়। আমি তো এতক্ষণ কি পড়লাম, তুমি বা কি বুঝলা? পূর্ববর্তী রায় কি আদালতে প্রাসঙ্গিক? তা বলছে যে পূর্ববর্তী স্যার, রায় যদি কোনো, বলছে দ্বিতীয় মোকদ্দমা প্রমাণের ক্ষেত্রে প্রথম রায় আদালতে প্রাসঙ্গিক, তার মানে কি? দ্বিতীয় মোকদ্দমা মানে কি? তাহলে মনে করা হচ্ছে যে আগে আরেকটা মোকদ্দমা হয়েছে, এটা বুঝতে হবে তো। জি স্যার, বুঝতে পারছি। প্রমোশন নিতে গেলে বাড়ির মধ্যে যতগুলো নোট আছে সবগুলা বেঁধে, যেহেতু তোমার বাসা হলো পাবনা শহরে, ওই ঈশ্বর দিতে তোমার হলো পোস্টিং, পাকশি ব্রিজের নিচে ফালাই দাও, নইলে ওই যে বিদ্যুৎ কেন্দ্রে দিয়ে আসো, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে দিয়ে আসো, বালিশের মতো একটা বালিশ 10-20 হাজার টাকা করে কিনে নিবে, তোমার বইও এরকম কিনে নিবে। এই ভুল ভাল এবং এই ভুল পড়ার কারণে আজকে এই পরিণতি। তোমাকে কোনো অবস্থাতেই সেখানে নিয়ে যাওয়া হচ্ছে যাচ্ছে না, প্রত্যেকটা ছাত্র তাই। আমি তো এই যে ইলেকট্রনিক মিডিয়া, এটা তো আমাদের বস্তুগত সাক্ষ্য এবং এটা একটা এভিডেন্স থাকতেছে ইলেকট্রনিক মিডিয়ায়, রেকর্ড থাকতেছে। আমি চ্যালেঞ্জ করি, কারা কেউ আসে আমার সাথে চ্যালেঞ্জ করুক যে তারা ভুল লেখছে, আমি বলতেছি। তারা তো কেউ এসে স্বীকার করে না। কে চিন্তা করে যে পাগল, বকতে বকতে চলে যায়, আমরাই সঠিক আছি। তাহলে কি হলো? পূর্ববর্তী রায় পরবর্তী মোকদ্দমা চলাকালে প্রাসঙ্গিক, যে রায় হোক, তার মানে সে দেওয়ানিও হতে পারে, ফৌজদারি, একই ঘটনা সম্পর্কে হতে হবে। বিষয়টা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। কারণটা হলো, মনে করো তোমার জমি, জমিটা তোমার, এটা মামলা চলছে, আদালত জমির রায় তোমার পক্ষে দিয়েছে। এখন এই ঘটনায় ওই তোমার জমিতে যখন মামলা হয় জমি জমার, তার তখন আমি ঢুকেছি জোর করে, তো তুমি তো অবৈধ অনুপ্রবেশের জন্য মামলা করেছো আমার নামে, কিন্তু আদালত রায় দিলে যে না, ওই জমিটা তার, তাহলে আমার জমিতে আমার প্রবেশের ক্ষমতাই আছে নাকি? হ্যাঁ। জি স্যার। এই জন্য এগুলো বিষয়। যাই হোক, আমরা চলে আসি 45 ধারা। 45 ধারা কি বলা আছে? বিশেষজ্ঞের মতামত। একজন বিশেষজ্ঞ কয়টি বিষয় সম্পর্কে মতামত প্রদান করে থাকেন? সাক্ষ্য আইন অনুযায়ী 2022 সংশোধনী, তাই না? জি জি স্যার। স্যার। 2022। সেখানে বলা হয়েছে একজন বিশেষজ্ঞ 13টি বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে মতামত দিয়ে থাকে। তাহলে তৃতীয় পক্ষ সাক্ষ্য, সাক্ষীকে, সাক্ষ্য না সাক্ষীকে, তৃতীয় পক্ষ সাক্ষী বলতে বোঝানো হয়েছে একজন বিশেষজ্ঞ, যিনি কিনা পরীক্ষা নিরীক্ষা করে মতামত প্রদান করার ক্ষমতাবান। অর্থাৎ সেটি হতে পারে আঙ্গুলাক বিশারদ, হতে পারে হস্তলেখা বিশারদ, হতে পারে আঙ্গুলের ছাপ বা পায়ের ছাপ বিশারদ, আগ্নেয়াস্ত্র বিশারদ, কোন রাসায়নিক কোন বিশারদ, এভাবে 13টির কথা বলা হয়েছে চারুকলা বিষয়ে। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে যে ব্যক্তি কিনা আদালতে রিপোর্ট দাখিল করার মতো ক্ষমতাবান, তার কথাই বলা হয়েছে বিশেষজ্ঞ। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। সাক্ষ্য 47 ধারায় কি বলা আছে আইনুল? হস্তকর সম্পর্কে অভিমত স্যার। হাতের লেখার সম্পর্কে অভিমত, এটা পড়ো তো কি বলা আছে। হস্তকর সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, হুম। একটি দলিল কোনো ব্যক্তি দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হইয়াছে, হুম। সেই সম্পর্কে আদালতকে যখন কোনো অভিমত গ্রহণ করতে হয়, তখন যে ব্যক্তি দ্বারা ইহা লিখিত বা স্বাক্ষরিত হইয়াছে বলিয়া মনে করা হইতেছে, হুম। সেই ব্যক্তি ইহা লিখিত স্বাক্ষরিত হইয়াছে বা হয় নাই এ মর্মে কোনো ব্যক্তির হস্তক্ষরের সহিত পরিচিত ব্যক্তির লোকের অভিমত প্রাসঙ্গিক। মানে বিষয়টা আমি বলি, আদালতে একটা হাতের লেখার সম্পর্কে, একটা দলিল সম্পর্কে আদালতে একটা মামলা চলতেছে। তো মামলা যখন চলতেছে তখন আদালত চিন্তা করলেন যে এই মামলা যে চলতেছে, এটা যে তারই লেখা, এটা কিভাবে আমি এই সিদ্ধান্তে আসব। সেটাই বলা হয়েছে যে সে যখন সিদ্ধান্তে আসবেন তখন কোন কোন ব্যক্তিদের মতামত বা কোন কোন ব্যক্তিদের সাক্ষ্য নেওয়ার পর তিনি সিদ্ধান্তে যাবেন যে আসলে এই দলিলটা ওই ব্যক্তির লেখা। এটি হলো সত্য কথা। এবার আমরা চলে আসি, আমরা 52 ধারায় চলে আসি। 52 ধারায় কি বলা আছে? দেওয়ানি মামলার চরিত্র কি আদালতে প্রাসঙ্গিক?
দেওয়ানি মামলার চরিত্র, দেওয়ানি কি চরিত্র প্রাসঙ্গিক নাকি? দেওয়ানি মামলার ক্ষেত্রে কি চরিত্র প্রাসঙ্গিক? না স্যার, চরিত্র না স্যার। অপ্রাসঙ্গিক। অর্থাৎ অবশ্যই। আখ্যায়নের 52 ধারায় বলেছে দেওয়ানি মামলা, কারণ কি কাগজপত্র ছাড়া, ডকুমেন্ট ছাড়া দেওয়ানি মামলা প্রমাণ করা যাবে না। তো এই দেওয়ানি মোকদ্দমা প্রমাণের ক্ষেত্রে তুমি একের 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, কপালে দাগ ফেলে দিছো, এটা গ্রহণযোগ্য না। ওখানে কাগজপত্র গ্রহণযোগ্য। তো এই জন্য আবার তুমি একটা জমির মালিক, তুমি কুখ্যাত সন্ত্রাসী, এই জন্য জমি আরেকজন নিয়ে যাবে, এটাও না। কি বলছে এই জন্য? বলছে দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র অপ্রাসঙ্গিক। তাহলে চরিত্র প্রাসঙ্গিক কখন? 53 ধারায় বলছে ফৌজদারি মামলায় প্রশ্ন আসছে অভিযুক্ত ব্যক্তির চরিত্র কি আদালতে প্রাসঙ্গিক? সাক্ষ্য আইনের 53 ধারা। এখানে ওই সাক্ষীর চরিত্র সেটাও দিয়ে দিচ্ছে 53 ধারা অনেক গাইডে। কি আছে না, সাক্ষীর চরিত্র প্রাসঙ্গিক বা সাক্ষীর চরিত্র অপ্রাসঙ্গিক, চরিত্র সম্পর্কে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা যাবে না। সেখানে তো দেখা যায় এই সাক্ষ্য আইনের 53 54 ধারা দিয়ে রাখছে। কি আছে না সালে এরকম? জি স্যার, আছে। কি তোমরা কি দেখছো এটা এরকম, আমির হামজা? জি স্যার, আছে স্যার, আছে। আসামির চরিত্র, আসামির চরিত্র সম্পর্কে কথা বলা হয়েছে 53 এবং 54 ধারা। সাক্ষীর চরিত্র সম্পর্কে কথা বলা হয়েছে 48-এর ওই পারে, 148-এর ওই পারে। তো কোথায় সাক্ষী কোথায় আসামি আমরা কখনো ভুল করব না। 53 ধারায় বলা আছে আসামি ভালো চরিত্রের মানুষ, এটি আদালতে প্রাসঙ্গিক। এই জন্য আদালতে যখন একজন আসামির জামিন মঞ্জুরের জন্য আইনজীবী আবেদন করেন, তখন কিন্তু বলেন যে বিজ্ঞ আদালত, আমার আসামি বাংলাদেশের একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, সে এরকম কাজ করতে পারে না, সে পরিস্থিতির শিকার। পুলিশ দুষ্ট প্রকৃতির, পুলিশ জঘন্য, এই পুলিশেই এই আসামিকে হেয় প্রতিপন্ন, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করিবার উদ্দেশ্যেই এই মিথ্যা মামলা দিয়েছেন। আসলে আমার আসামি একেবারে নির্দোষ, বাংলা মদের মতো পবিত্র, এভাবে তারা বক্তব্য দিচ্ছেন আইনজীবী। তো এইরকম ঘটনাটা, আসামির চরিত্র ভালো, ওই জন্য বলছে তার এটা প্রাসঙ্গিক, এটা খুব ভালো, এটা খুব শুনবেন। কারণ জজ সাহেব যখন জামিন দিবেন, জজ সাহেব কিন্তু তার মামলার নথিতে লিখবেন আসামি পক্ষের আইনজীবী জানায় আসামি একজন সম্ভ্রান্ত পরিবারের লোক, তার দ্বারা এহেন কাজ করা সম্ভব নয়, এবং আসামি জামিনে গেলে পলাতক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আসামি স্থানীয়ভাবে অনেক গণ্যমান্য, সে জেল হাজতে আটক থাকলে তার ব্যবসার অনেক ক্ষতি হইবে। তার মানে আদালত জামিন দিবেন, কিন্তু ওই আসামির পক্ষের আইনজীবীর কথাগুলো সুন্দর করে লিখতেছেন। আর রাষ্ট্রপক্ষের বক্তব্য কি লেখা জানেন? যে রাষ্ট্রপক্ষ এই সম্পর্কে বিরোধিতা করেন, এইটুকু লেখছেন। রাষ্ট্রপক্ষ এই সম্পর্কে, আবার জামিন যদি না দিতে চায় তখন কিন্তু অনেক কিছু বলবে, জামিন দিতে চাইলে কিন্তু আর কিছু বলবে না। এবার রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনলাম। যেহেতু সে একজন স্বনামধন্য ব্যক্তি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, জেল হাজতে আটক থাকলে রাষ্ট্রের ক্ষতি হতে পারে, তার ব্যবসার ক্ষতি হতে পারে, সে লক্ষ্যে সর্বদিক বিবেচনায় 5 লক্ষ টাকা বন্ডে তো জামিন মঞ্জুর, 5 লক্ষ টাকা বন্ড, জামিন দিয়ে দিচ্ছেন, ভদ্রলোকে জামিন দিয়ে দিলেন, এটা দেখালেন, ওই যে চরিত্র। এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী যদি বলেন যে বিজ্ঞ আদালত আসামির চরিত্র ভালো, এটা আমি মানতে রাজি, কিন্তু আসামির চরিত্র যে খারাপ, এটাও আপনাকে মানতে হবে বিজ্ঞ আদালত। তাহলে আসামি যে খারাপ চরিত্রের লোক, এটি কি আদালতে প্রাসঙ্গিক? তখন সাক্ষ্য আইনের 54 ধারায় বলছে আসামি যে খারাপ চরিত্রের লোক, ইহা প্রাসঙ্গিক নহে। তবে আসামি যে ভালো চরিত্রের লোক, সেটি যদি আদালতে প্রাসঙ্গিক হয়, তাহলে সে যে খারাপ চরিত্রের লোক, সেটিও আদালতে প্রাসঙ্গিক। বিজ্ঞ আদালত, আপনি শুধু তার ভালোটা নিবেন, খারাপটা নিবেন না, তা হবে না। সে যদি ভালো চরিত্রের বলে আপনি দাবি করেন, তাহলে সে যে খারাপ চরিত্রের, সেটাও আপনাকে শুনতে হবে। তার মানে 54 ধারা। তা 53 ধারা হলো আসামি বাংলা মদের মতো পবিত্র, তার মতো আর ভালো লোক নাই, এটি হলো 53।
অর্থাৎ সে ভালো চরিত্র, অর্থাৎ আসামির চরিত্র ভালো চরিত্রের মানুষ, এটি আদালতে প্রাসঙ্গিক। আর আসামি খারাপ চরিত্রের লোক, অপ্রাসঙ্গিক, সেটি বলা আছে 54 ধারায় সাক্ষ্য আইনের। বক্তব্য সোনার বাংলাদেশ। আমরা চলে আসি, মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রে প্রত্যক্ষ হইতে হইবে। কত ধারা? 60। 60 ধারা। সাক্ষ্য আইনের 60 ধারা বলা হয়েছে মৌখিক সাক্ষ্য কাকে বলে। যখনই সংজ্ঞা আসে মৌখিক সাক্ষ্য কাকে বলে, আমরা 3 ধারায় চলে যাই। আসলে না, মৌখিক সাক্ষ্য সাক্ষ্য আইনের 60 ধারা। মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রে প্রত্যক্ষ হইতে হইবে, তার মানে কি, তুমি মুখ দিয়ে কিছু বলতে চাইলে তুমি আরেকজনের কাছে বলবা তা হবে না, তোমাকে সরাসরি আদালতে গিয়ে বলতে হবে। অর্থাৎ মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রেই প্রত্যক্ষ হইতে হইবে, কথাটা মনে মনে এরকম যে যদি কোনো ব্যক্তি কোনো ঘটনার সম্পর্কে আদালতে বক্তব্য দিতে চান বা ঘটনার সম্পর্কে জানেন, অর্থাৎ যে ব্যক্তি সচক্ষে দেখেছেন তাহাকে আদালতে গিয়ে বলিতে হইবে যে ঘটনার সম্পর্কে আমি সচক্ষে দেখেছি। যদি কোনো ব্যক্তি বলেন যে আমি ঘটনাটি শুনেছি, তাহলে তাকে আদালতে গিয়ে বলতে হবে ঘটনাটা আমি শুনেছি। যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমি ইন্দ্রিয় দ্বারা অনুভব করেছি, তাহলে তাকে আদালতে গিয়ে বলতে হবে যে আমি ইন্দ্রিয় দ্বারা অনুভব করেছি। যদি কোনো ব্যক্তি বলেন যে এই রিপোর্টটি আমি দাখিল করেছি বিশেষজ্ঞ হিসেবে, তাহলে তাকে আদালতে গিয়ে বলতে হবে এই আদালতে যে উপস্থাপিত যে রিপোর্টটি এটা আমিই দিয়েছি। তার মানে মৌখিক সাক্ষ্য সকল ক্ষেত্রে প্রত্যক্ষ হইতে হইবে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? স্যার বুঝতে পারছি। জি। কোনো এক ব্যক্তির লেখা এবং স্বাক্ষর কিভাবে প্রমাণ করা যেতে পারে? কত ধারায়? 67 ধারা। 67 ধারা। ওখানে আমরা দেখলাম দলিল কিভাবে প্রমাণ করা যেতে পারে, আর এখানে দেখলাম তোমার হাতের লেখা এবং স্বাক্ষর কিভাবে প্রমাণ করা যেতে পারে। যে কিভাবে? ব্যক্তির দ্বারা লেখা যে হয়েছে তাকে করে বা তার কোনো লিখিত তার দলিল। লেখা সম্পর্কে মতামত নিয়ে, বিশেষজ্ঞের মতামত নিয়েও প্রমাণ করা যেতে পারে। তার হাতের লেখা আগের যেটা আছে তার সাথে নমুনা নিয়েও করা যেতে পারে। আর কিভাবে করা যেতে পারে? তার হাতের লেখার সাথে তার যারা পরিচিত আছে সেই ব্যক্তিকে আদালতে হাজির করে। হাতের লেখার সম্পর্কে যারা পরিচিত, যারা জেনে শুনে, তাদের জবানবন্দি নিয়েও করা যেতে পারে নাকি? জি স্যার, স্বীকৃত বিষয়ের সাথে তার তুলনা আবার কি করে আছে। স্বীকৃতি ঘোড়া দিব? স্বীকৃতি কোথায় পেলে এখানে? অর্থাৎ 67 ধারার তাহলে স্যার বক্তব্য। আমরা চলে আসি, একটি নির্দিষ্ট বিষয় প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায়? এক- একশো যে দুই ধারা। রায় কামনা করবেন। কত ধারায়? 102 স্যার। 103। নির্দিষ্ট বিষয় 102। 102। 102 হলো তুমিও না আমিও না, রায় হয়ে নির্দিষ্ট গেছে। বিষয় তো 103। ঠিক আছে স্যার, নির্দিষ্ট 103 বিষয় স্যার। প্রমাণের দায়িত্ব 103 ধারা। স্যার, ঠিক আছে। আচ্ছা, বুঝলাম। 5 বছরের পুরাতন দলিল, অর্থাৎ ডিজিটাল রেকর্ডে সংরক্ষিত দলিল, 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ডে যদি কোনো দলিল অর্থাৎ কোনো বিষয় সংরক্ষণ করা হয়ে থাকে, তার প্রাসঙ্গিকতা 90-এর কয়টা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? জি, 90 পর। 108 ধারায় সাক্ষ্য আইনে কি বলা আছে? নাই, মনে নাই। ঘোড়ার ডিম। 7 বছর 5 যাবত বছর যে যাবত ব্যক্তি খুঁজিয়া পাওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যক্তি জীবিত লোক, এখানে বলে। কথাটা হলো এরকম, একটা লোক যদি জীবিত থাকতো তাহলে তো সে আসতো। 7 বছর যাবত তার খোঁজ পাওয়া যায় নাই, ধরে নেওয়া হচ্ছে সে মারা গেছে। কেউ যদি বলে যে না জীবিত আছে, বলছে যে সে যদি জীবিত থাকে তাহলে তুমি প্রমাণ করো যে সে জীবিত আছে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কে সাক্ষ্য দেওয়ার যোগ্য, কে সাক্ষ্য দেওয়ার অযোগ্য, কত ধারায় উল্লেখ করা আছে? 118 ধারা। 118। 118 ধারা। 118 ধারা। বোবা ব্যক্তি যে সাক্ষ্য দেন সেটি কোন ধরনের সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য? প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে। মৌখিক সাক্ষ্য নেওয়া মৌখিক যায়, সাক্ষ্য। সাক্ষ্য নেওয়া যায়। মৌখিক সাক্ষ্য 119। বোবার সাক্ষ্য প্রত্যক্ষ সাক্ষ্য না, ঘোড়ার ডিম। বোবা ব্যক্তি যে সাক্ষ্যটা দিবেন, এই সাক্ষ্যটা যে ব্যক্তি লিখে নিবেন, এই লিখিত স্বাক্ষরটা আমরা তো জানি
লেখা দলিল হিসেবে গণ্য হবে, এটাই তো নাকি? তাই না? কোন লেখা তো দলিল হিসেবে গণ্য হবে, তাই না? এটা যে কিন্তু মৌখিক সাক্ষ্য। কিন্তু না না না, একটা লেখা তো দলিল হিসেবেই গণ্য হয় সাধারণত। যে কোনো লেখা, যে কোনো লেখা কিন্তু দলিল হিসেবে গণ্য হয় নাকি, সাইফুল? জি জি স্যার। স্যার। কিন্তু এই যে বোবা ব্যক্তির বক্তব্যটা যে ব্যক্তি লিখে নিল, এটা দলিল হিসেবে গণ্য হবে না, এটা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। অর্থাৎ একজন ব্যক্তি মুখে একটা কথা বললে যতটুকু আদালতে গ্রহণযোগ্য, ওই বোবা ব্যক্তি তো কথা বলতে পারেন না। বোবা ইশারা ইঙ্গিতে যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা যে লিখে নিয়েছেন, এটি আদালতের প্রাসঙ্গিকতা বা এটি মৌখিক সাক্ষ্যের ন্যায় আদালতে গ্রহণযোগ্যতা পাবে, যে বলা আছে 119 ধারায়। যাই হোক, এই যে প্রিভিলেন্স কমিউনিকেশন 121 থেকে 129, সেখানে কি বলা আছে? বিবাহ স্থির থাকাকালে তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে সকল কথাবার্তা আদান প্রদান হবে, বউ স্বামী রাত্রেবেলায় শুয়ে আছে, অনেক মনের কথা বলছে, চুরি করলাম, দাড়ি করলাম, এ করলাম, ও করলাম, অমুকরে খুন করে ফেলাইছি, এগুলো প্রকাশ করা যাবে না। স্বামীও প্রকাশ করতে পারবে না, স্ত্রীও প্রকাশ করতে পারবেন না। এবং তাদের মধ্যে এই আদালতে কোনো কারণে বিচার হচ্ছে, যেহেতু বলছে স্বামী স্ত্রীর পক্ষে সাক্ষ্য দিতে পারবেন, স্ত্রী স্বামীর পক্ষে সাক্ষ্য দিতে পারবেন, কোনো কারণে তাদেরকে আদালতে তলব করা হয়েছে, তো স্ত্রীকে জোর করে বলা যাবে না যে বলেন তো আপনার স্বামী রাত্রেবেলা কি কি কথা বলছে এই ঘটনার সম্পর্কে, কি বলতে তাকে বাধ্য করা যাবে না। এবং স্বামীকেও বলতে বাধ্য করা যাবে না। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। 122-এ কি বলা আছে? 122-এ তো বিবাহ বজায় থাকাকালীন বার্তা। 123-এ বললাম কি তো বলা স্বামী আছে? স্ত্রী 123-এ কি বলা আছে? রাষ্ট্রীয় সম্পর্কে তথ্য আদান প্রদান। রাষ্ট্রীয় সম্পর্ক। 125, আমরা এখানেও ভুল করি, বলা আছে গুপ্তচর নিয়োগ, ঘোড়ার ডিম নিয়োগ, সোর্স নিয়োগ, এটা নাকি সাক্ষ্য আইনের 125 ধারা, পিআরবি 293, আরো উল্টাপাল্টা কত কিছু, একটাও সঠিক না। পুলিশ সোর্স নিয়োগ করবেন মামলা তদন্তের ক্ষেত্রে, সঠিক তথ্য উদ্ঘাটনের নিমিত্তে, আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার, বিভিন্ন কারণে পুলিশ গুপ্তচর নিয়োগ করতে পারে। এই গুপ্তচর নিয়োগের কোনো ধারা নেই, যদি ধারায় থাকতো তাহলে মামলাটা নিষ্পত্তি হতো না। এই জন্যই সাক্ষ্য আইনের 125 ধারা বলেছে পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট কোথা থেকে অপরাধ সম্পর্কে তথ্য পেয়েছেন সেটি তাকে আদালতে বলতে বাধ্য করা যাবে না, এমনকি সে বলতে চাইলেও তাকে বলতে দেওয়া যাবে না। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ যে কোনো অপরাধ সম্পর্কে পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট কোথা থেকে তথ্য পেয়েছেন এটি বলতে বাধ্য, এবং তাকে বলতে বাধ্য করাও যাবে না। এটি প্রিভিলেন্স কমিউনিকেশনের একটি অংশ। যদি বলতেও চায় যে কোর্টে দাঁড়িয়ে বলে দেবো সব ঘটনা, সুযোগ নেই, তাকে বলতে দেওয়া যাবে না। এটা একটি বিষয়। একটা মামলা প্রমাণের ক্ষেত্রে কতজন সাক্ষীর প্রয়োজন? কোনো নির্দিষ্ট নির্দিষ্ট নির্দিষ্ট। সংখ্যক সাক্ষী। তো এখানে দুটো বিষয় আছে, এখানে আবার পিআরবি 270 দেওয়া আছে, অনেকের গাইডে 270, 217 হলো পুলিশের ক্ষেত্রে। অর্থাৎ মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত করতে গিয়ে কতজন সাক্ষীর জবানবন্দি নিয়ে তিনি মামলাটির পুলিশ রিপোর্ট দাখিল করবেন, এর নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা নাই। অনুরূপভাবে সাক্ষ্য আইন 134 ধারায় বলা আছে আদালতে যখন একটা মামলার বিচার কাজ চলে, কতজন সাক্ষীর জবানবন্দির পর মামলার রায় ঘোষণা করবেন, এর কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা নেই। জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি, জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি কাকে বলে? এই কথাটার উত্তর লেখা আছে শুধুমাত্র সাক্ষ্য আইনের 137 ধারায়, কিন্তু অনেক গাইডে 138 দেওয়া আছে, তোমরা দেখে নিবা। অনেক গাইডে আছে না 138 দেওয়া আছে না, জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি। আছে। জি স্যার আছে। আমরা দেব না। জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি কাকে বলে সেখানে কথা আছে শুধুমাত্র 137 ধারায়। কিন্তু বললাম ছাত্ররা অনেক বড় আশা নিয়ে আমাদের কাছে আসে, স্যার আমাদেরকে ভালো পড়াবেন, স্যার আমাদেরকে ভালো দিক নির্দেশনা দিবেন। এমন নির্দেশনা দিচ্ছি ছাত্রকে, ও জীবনে আইনটার নাই আজকে আইন, এই আমাদের মতো দুষ্ট প্রকৃতির শিক্ষকের কারণে আজকে দেশের এই পরিস্থিতি হয়েছে। আইন জানে না, কানুন জানে না, ঘাস করে গুলি করা দেয়। আমাদের মতো লোকের কারণে আমরা শিখে দিই যে মারে ভালো যা আছে কপালে,
প্রশ্ন আসছে পুলিশ কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে? উত্তর দেশে পুলিশ গুলি করেও মারতে পারে, যা চাইলেই হেডা দিয়ে দিছে। তো এখানে প্রশ্ন আসছে জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি বলতে কি বোঝায়। জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি 137। তুমি গিয়ে আদালতে, যেমন এটা কেন তারা বোঝে না, প্রত্যেকটা ব্যক্তির জীবনে তো এগুলো পাওয়া গেছে। যারা এখানে পুলিশের চাকরি করেছে, একবার পুলিশের চাকরি করলে সে যদি যে কোনো ভাবে মামলার সাক্ষী হয়ে কোর্টে সাক্ষী দিতে গেলে প্রথমে কি বলা হয়? আপনার নাম করে দাঁড়ালেন, শপথ পাঠ করার পর জিজ্ঞেস করলে আপনার নাম অমুক, বাবার নাম অমুক, কোথায় কর্মরত আছেন, কি রাঙ্গেই, আচ্ছা বলেন ঘটনার সম্পর্কে কি, গত এত তারিখ আমি ওই থানায় এই থাকাকালে এই ঘটনা ঘটেছে, আমি এই করেছি। এটি হলো আপনার জবানবন্দি। এই যে আপনি জবানবন্দি দেওয়ার পর কি করে, আইনজীবী এসে আপনাকে জেরা করে না, যে দেখেন তো এটা আপনার সই কিনা, এটা আপনার লেখা কিনা, গত এত তারিখে আপনি এই বক্তব্য বলেছিলেন, তো আপনি বলছেন আপনার এজাহারে যে এই জায়গায় দাঁড়ানো ছিলেন, কিন্তু আপনি তো সেখানে ছিলেন না। এটি হলো জেরা। এটা বাস্তব জীবনে অনেক আমরা পেয়েছি সাক্ষী দিতে গিয়ে। এরপরে জেরা করা শেষ, আবার বাদী পক্ষের অর্থাৎ সরকার পক্ষ মনে করলে আবার তোমার জবানবন্দি নিতে পারেন। এটি হলো পূর্ণ জবানবন্দি। জবানবন্দি একবার নেওয়ার পরে যদি দ্বিতীয়বার জবানবন্দি নেওয়া হয়, সেটি হলো পূর্ণ জবানবন্দি। জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি, সাক্ষ্য আইনের 137 ধারা। তাহলে 138 ধারাটা কি? 138 ধারার বক্তব্যটা কি? আমাদের প্রশ্ন ছিল জবানবন্দি জেরা পূর্ণ জবানবন্দি কাকে বলে, মানে উদাহরণ কি। 138-এর বক্তব্যটা কি? 138-এর বক্তব্যটা হলো একটা লোক প্রথমে হাজির হলে তার জবানবন্দি নিতে হবে, এরপর তাকে জেরা করা যাবে, এরপরে তাকে পূর্ণ জবানবন্দি আবার নেওয়া যাবে। কিন্তু কাকে বলে সেটি 138-এ নয়। উত্তর একটা দিলাম, আর একটা গল্প শোনার বাংলা শেষ। ইঙ্গিতবহ প্রশ্ন কাকে বলে? প্রশ্নকর্তা, প্রশ্নের ভিতরে প্রশ্নকর্তা যে উত্তরটা আশা করেন, সেই উত্তরটা যদি তার প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে, তাহলে এই ধরনের প্রশ্নটাকে ইঙ্গিতবহ প্রশ্ন বলা হয়। কত ধারা? 41 একশো স্যার। 141। এখানে যদি 50 মার্ক থাকে, তুমি কি আর কোনো ধারা দেওয়ার সুযোগ আছে? না স্যার। অনেক সময় বলে স্যার এই লেখাতে কি 5 মার্ক দিবে, তাহলে বাড়ির থেকে আরো লিখে এনে দাও, মানে 2 লাইন তোমাকে একটু। এই জন্য বললাম প্রশ্ন 10টা প্রশ্ন থাকলে 4টে প্রশ্ন একেবারেই সহজ, সবাই পারে, দুটো একটু হালকা কঠিন কোন রকম পারা যায়, তাহলে গেল 6টা। আর 2টা মোটামুটি কঠিন, আর 2টা একেবারে কঠিন। এই একেবারে কঠিন 2টা যে উত্তর দিতে পারে সে ভালো রেজাল্ট করে। কিন্তু সকল পরীক্ষার্থী, কোন পরীক্ষার্থী কি 0, 3, 4 নাম্বার পাইছে? না। পরীক্ষার্থী নাম্বার পেয়েছে কত? যদি 30 পাস করা হয়ে থাকে, যারা ফেল করছে 20, 22, 18, 19, 25, 26, 29-এর সংখ্যা কম। কারণটা কি? মোটামুটি পারছে, কিন্তু শেষে এসে কোন রকম টান ধরা খেয়ে গেছে। তো প্রশ্ন এই জন্য কর্তৃপক্ষ সহজ করেন, কঠিন মিশ্রণ করে প্রশ্ন করেন। এই জন্য ভাবার কিছু নাই যে এখানে 5 মার্ক দিবে না। প্রশ্ন আসছে বিচার চলাকালীন সময়ে কখন একজন সাক্ষীকে ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে, কখন যাবে না। কি কারণ বিচার চলাকালীন, তার মানে কি কোর্টে একজন সাক্ষী আদালতে দাঁড়িয়েছে। আমরা 141-এ দেখলাম কাকে বলা হয় ইঙ্গিতবহ প্রশ্ন, আর 142-এ বলছে বিচার চলাকালে কখন প্রশ্ন করা যাবে কখন যাবে না। ওখানে দিয়ে রাখছে আবার 143, বিচার চলাকালে কখন ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে কখন যাবে না। সঠিক উত্তর আইনের 142 ধারা। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। কি বলা আছে? প্রতিপক্ষ যদি আপত্তি না করেন, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে প্রশ্ন করা যাবে। আর প্রতিপক্ষ যদি আপত্তি করেন, আদালত যদি অনুমতি না দেন, সেক্ষেত্রে ইঙ্গিতভাবে প্রশ্ন করা যাবে না। কথা এটাই তো নাকি? জি স্যার। স্যার। তো আমরা আবার ওখানে গেলাম 143-এ। এটা আমাদের ভুল, এটা তোমাদের ভুল না, এটা আমাদের মাস্টারদের ভুল, বড় বড় মাস্টার। চলে আসি আমরা। প্রশ্ন আসছে মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে। ওখানে আবার সাক্ষ্য আইন 145 দিয়ে রাখছে। 145 কি? জেরা করা যায়।
এই যে আমি মুখ দিয়ে কথাগুলো বলছি, এখন একটা আইনের কি সুন্দর বুঝাই দিলাম, পরবর্তীতে একই ধারা আবার আবার উল্টাপাল্টা বললাম। তো প্রথম কথা পরবর্তী কথা উভয় কথার মধ্যে যদি গরমিল পরিলক্ষিত হয়, কেন তুমি গরমিলের কথাটা বললা, সেটা নিষ্পন্ন করিবার লক্ষ্যে আসামিকে জেরা করা, সাক্ষীকে জেরা করা হয়। অর্থাৎ সাক্ষ্য আইন 145 ধারায় বলেছে যে পূর্বের দেওয়া জবানবন্দির সাথে পরবর্তী জবানবন্দির যদি গরমিল পরিলক্ষিত হয়, এই গরমিলের বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে একজন সাক্ষীকে জেরা করা যায়। অর্থাৎ জেরা করার অধিকার, জেরা কাকে বলে কিন্তু না, জেরা করার ক্ষমতা দেওয়া হয়। জেরা কাকে বলে, জেরা কাকে বলে, জেরা কত দাঁড়ায়? স্যার 137। 137 ধারা। গুড। তাহলে একজন সাক্ষীকে কখন জেরা করা যায়? 145 ধারায় জেরার ক্ষমতা দেওয়া হয়েছে। আসামির চরিত্র সম্পর্কে, আসামির চরিত্র আমরা একটা বিষয় ভুলে গেছি, 65 খ, সাক্ষ্য আইনে 65 খটা আমরা ভুলে গেছি আমাদের গুরুত্বপূর্ণের মধ্যে। এটা কি? ডিজিটাল রেকর্ডে ডিজিটাল থাকা যে সকল তথ্য উপাত্ত আছে সে সকল তথ্য উপাত্তের প্রাসঙ্গিকতা নাকি? জি স্যার। যদি বলা হয় ডিজিটাল রেকর্ড, 3 ধারা, ডিজিটাল রেকর্ডের প্রাসঙ্গিকতা, তাহলে 65 খ। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। ভুলে নিও, যাও। আমরা চলে আসি, একটা সেকেন্ড। এরপরে আমরা যদি চলে আসি সাক্ষ্য আইনের 146 ধারা, এর বক্তব্যটা কি? সাক্ষীর চরিত্র নিয়ে আলোচনা করা যায় কি, বা সাক্ষী যে খারাপ চরিত্রের লোক, এই ধরনের প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা যায় কিনা, যায় নাকি? না যায় না, স্যার। সাক্ষ্য আইনের 146 ধারা অনুযায়ী সাক্ষীকে এ ধরনের প্রশ্ন করা যায় না। যায়। তো এটা কোন ক্ষেত্রে যাবে যদি এরকম প্রশ্ন আসে যে ধর্ষণ মামলার ক্ষেত্রে আহ, মামলার ভিকটিমকে বা ধর্ষণের শিকার ক্ষতিগ্রস্ত নারীকে তার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা যায়? যাবে কিনা? যাবে স্যার। যাবে স্যার। যাবে স্যার, একটা যাবে স্যার। হ্যাঁ, যাবে যদি কিনা ওই যদি বিষয়টি সত্য হয়ে থাকে, থাকে, ওই যে ওই বিষয়টা। ওই বিষয়টি হয়ে থাকে অর্থাৎ জিজ্ঞাসিত প্রশ্নটা যদি বিষয় প্রাসঙ্গিক বা বিচার্য কোনো বিষয়ের ঘটনার কারণ হয়ে থাকে, তাহলে করা যাবে জি নাকি? স্যার, জি স্যার। জি স্যার। বুঝলাম। বৈরী সাক্ষী কাকে বলে? 154 স্যার। 154 ধারা, দেখো 154 ধারায় কিন্তু বৈরী সাক্ষীর কথা এভাবে স্পষ্ট করে বলা নাই, এটা আমাদের বানানো, তাই না? আচ্ছা, তার মানে তুমি যাকে আদালতে সাক্ষী হিসেবে ডেকেছো, তুমি যাকে আদালতে সাক্ষী হিসেবে ডেকেছো, সেই ব্যক্তিগণ আদালতে দাঁড়িয়ে যখন তোমার পক্ষে সাক্ষ্য না দিয়ে আসামির পক্ষে সাক্ষ্য দিবেন, বা বিরোধ পক্ষে যখন সাক্ষ্য দিবেন, আদালত যদি তখন মনে করেন যে এই ধরনের বক্তব্যের কারণে মামলাটির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আদালত তখন এই ধরনের সাক্ষীকে মামলা থেকে অব্যাহতি দিতে পারেন, অর্থাৎ বৈরী ঘোষণার কথা, আপনার মতো সাক্ষীর প্রয়োজন নেই, কারণ আপনি মামলা ক্ষতি করতেছেন। হোস্টার লিগ্যাল বৈরী ঘোষণা, ভালো কথা। একজন বিশেষজ্ঞ, একজন বিশেষজ্ঞ কোন ধরনের নথিপত্র দেখে তার স্মৃতিটা পুনরুজ্জীবিত করতে পারেন? এটা কত ধারা? 159। 159। তদন্তকারী কর্মকর্তা মামলায় আদালতে, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা আদালতে সাক্ষ্য গ্রহণকালে কোন ধরনের নথিপত্র দেখে তার স্মৃতিটা পুনরুজ্জীবিত করতে পারেন? কত ধারায়? সেটা ধরে কেস ডায়েরি। 159। শুধু কেস ডায়েরি না, বিষয়টি হলো তদন্তকারী কর্মকর্তা যে সকল তদন্তকালে যে সকল বিষয় লিপিবদ্ধ করেছেন, এই লিপিবদ্ধকৃত বিষয়গুলো দেখে আদালতে সাক্ষ্য প্রদান করতে পারেন। এই জন্য তো বললাম যে প্রশ্ন বহুত কঠিন আবার সহজ আসে, বোঝার চেষ্টা করো। তোমার বয়স কত? কয়, স্যার আমার বয়স 22 বছর, আমার বিয়ের বয়স হয়ে গেছে।
আমরা কথা প্রসঙ্গে বলি না, এদিকে তোর দাঁত দেখি তোর বিয়ার বয়স হয়েছে কিনা। ঘটনাটি অপ্রাসঙ্গিক হলেও কথাটা বলে নেই। আগের দিনে আমরা যেটা শুনেছি, যদিও অপ্রাসঙ্গিক এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে যারা আমার কথাটা শুনবে। আগের দিনে যেটা শুনেছি, ওই নাতি দাদাকে বলতো, দাদা কি আমাকে বিয়ে দাও। তোর কি বিয়ের বয়স হয়েছে? কয়, হ্যাঁ দাদা হয়েছে। কয় কি? কয় এই যে গোয়াল ঘরের সামনে প্রস্রাব করলাম, মাটি ছিদ্র হয়ে গেছে। তার মানে আগের দিনের একটা প্রবাদ বাক্য ছিল যে ছেলেটি গোয়াল ঘরের সামনে উঠানের মাটি শক্ত, তার মানে তার প্রস্রাবের কি আছে, সে সাবালক হয়েছে। তো এই একটা ছেলে বিয়ের বয়স হয়েছে বা মেয়ের বিয়ের বয়স হয়েছে, এটি প্রমাণের ক্ষেত্রে কোন কোন নথিপত্র বা কাগজপত্রগুলো বিচার্য বিষয় হিসেবে গ্রহণ করা যাবে? কোন ধারার প্রশ্ন? বাল্য বাল্য বিবাহ বিবাহ আইন। নিরোধ আইনে 12 ধারা 12 ধারায় বলা আছে এগুলো। সেখানে স্কুল সার্টিফিকেট বলা আছে, এই তো পাসপোর্ট, জি জন্ম স্যার। নিবন্ধন, এগুলো তো বলা হয়েছে নাকি? তার মানে জি জি স্যার। স্যার। যদি প্রশ্ন আসে একটা শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে, তখন কিন্তু এটি আসবে না। এটি হলো বিয়ের বয়স হয়েছে কিনা, নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, গ্রাম আদালত আইনের মধ্যে যে বিষয়টি বলা আছে, যে গ্রাম আদালত আইনে কোন কোন বিষয়গুলো বিচার্য, এটা কত ধারা বলা আছে? 4 ধারা। গ্রাম আদালত কি কোনো সাক্ষী তলব করতে পারেন? আরে জি স্যার, স্যার, পারেন। দরকার। 10 ধরে, করেন তো 10 10 করে ধরে। 10। গ্রাম আদালত অবমাননার কোন কোন কাজগুলো গ্রাম আদালত অবমাননার সামিল? কত ধারায়? 11 ধারা আছে। 11 ধরে। 11। জনসাধারণের সাথে পুলিশের কিরূপ সম্পর্ক থাকা উচিত বলে আপনি মনে করেন? টিআরপি টিআরপি 33। 33। একটা বিষয় আমি বলে নেই, আমাদের সবাই, ওই যে আমি একটা কমেন্ট একটা লিখছি, আমার দেখলাম একজন অতিরিক্ত ডিআইজি মহোদয় একটা মন্তব্য করছে, অনেক ভালো মানুষ উনি। তো বিষয়টা আমি বলি নেই, তো বক্তব্যটা হলো এরকমই যে আমরা পুলিশকে সংস্কার করার জন্য একেবারে খুব বক্তব্য দিচ্ছি, উঠে পড়ে লেগেছি। এর মধ্যে কিছু রিটায়ার্ড পুলিশ অফিসার আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ওনাদের চাকরি, ওনারা অবসরে চলে গেছেন বিভিন্ন ভাবে, তারা আবার চাকরিচ্যুত হয়েছেন, এরকম আছে। তো বিষয়টি হলো ওনারাও খুব লেগে পড়েছেন, পুলিশ সংস্কার করতে হবে, করতে হবে। মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ পুলিশের সম্পূর্ণ দায়িত্ব ওনাদের কাছে দেওয়া হয়েছে, পুলিশ সংস্কার। আমার বক্তব্য হলো বাংলাদেশ পুলিশ সংস্কার, পুলিশ বাহিনীর আইন কানুন সংস্কার করতে হবে। পুলিশ একজন মানুষ, মানুষের মনটা সংস্কার করতে হবে। পুলিশ যে পরিবার থেকে এসেছে ওই পরিবারের প্রতিটি সদস্যের মনটা সংস্কার করতে হবে। যে জনসাধারণ অপরাধ করলে পুলিশ সেখানে যায়, সেই জনসাধারণের মনটা সংস্কার করতে হবে। তার মানেটা হলো শুধু পুলিশের মনটা সংস্কার করলেই হবে না, পুলিশ বাহিনীকে সংস্কার করলে হবে না, দেশের জনগণ তাদেরকেও সংস্কার করতে হবে। এবং যারা এই বক্তব্য দিচ্ছেন যে এইভাবে এইভাবে পুলিশ সংস্কার করা যেতে পারে, তাদেরকে আগে সংস্কার করতে হবে। সঠিক স্যার। পুলিশ সংস্কার করার আগে যারা পুলিশ সংস্কারের দলে আছেন, যে তারা যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে আগে সংস্কার করতে হবে। প্রকৃতপক্ষে তাদের মন মানসিকতা ঠিক আছে কিনা, তারা শুধু মুখের বলি বললে হবে না, তার পারিবারিক তথ্য দেখতে হবে, কোত্থেকে সে এসছে এবং সে কোন পন্থী, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি জাতীয় পার্টি, কোন দলের হতে হলে তাকে চলবে না। তাহলে না আমাদের সঠিকটা আমাদের জন্য চলে আসবে। তো আমরা অনেক দেখেছি, অনেক শুনেছি, তো এই জন্য আমি বলি কতগুলো কথা, আমার কথাগুলো অপ্রাসঙ্গিক হলেও বাস্তব, সত্যি। তো জনসাধারণের সাথে পুলিশের কিরকম সম্পর্ক থাকা উচিত, আইন করা উচিত ছিল জনসাধারণ কিভাবে পুলিশের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন, এটাও কিন্তু করা উচিত ছিল। তো ব্রিটিশ যখন এটা তৈরি করেন, তখন ব্রিটিশের কাজটা ছিল এটাই যে পুলিশ শুধু ওদের সাথে সম্পর্ক রাখবে, জনগণ যেন পুলিশের সাথে সম্পর্ক না রাখে, পুলিশ রাখবে। কথাটা এরকমই না? বিএরবি 33 জি স্যার। বিধিতে কি বলা আছে?
পুলিশ জনসাধারণ জনসাধারণ। জনসাধারণের সাথে পুলিশ কিরকম সম্পর্ক করে রাখবে, পুলিশকে বলা আছে, কিন্তু জনসাধারণকে বলা নাই যে জনসাধারণ তুমি কিভাবে একজন পুলিশের সাথে সম্পর্ক উন্নয়ন করে কিভাবে তথ্যগুলো দিবা। যদিও আইনে বলা আছে যে এই তথ্যগুলো পুলিশকে জানাবে, পুলিশকে জানাবে। কজন জনগণ জানায়? আবার জানালে ভেজাল আছে, আদালতে সাক্ষী দিতে যাওয়া লাগে, পুলিশি ঝামেলা। বিআরবি 33-এ বলা আছে, আচ্ছা ভালো কথা, সেখানে একটা বক্তব্য বলা আছে যে জনসাধারণের সাথে কিরূপ আচরণ করতে হবে সে বিষয়টি শুধু পুলিশকে জানাবে তো জানাবেই, সাথে যে পুলিশগণ এএসপি হিসাবে বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের জন্য যাবেন, তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে তাদেরকে এটাও পাঠদানের মধ্যে থাকতে হবে। এটাও পাঠদানের মধ্যে থাকতে হবে। আমাদের দেশের মানুষ, অসংখ্য মানুষ আছে, এই অসংখ্য মনে করে 18 কোটি 20 কোটি জনসাধারণ, এর মধ্যে আইন জানার লোক কতজন? সর্বোচ্চ হয়তো 1 কোটি। কোন আইনে কি অপরাধ কি হবে প্রত্যেকটি ব্যক্তিকে ক্লাসে আইন সম্পর্কে জানানো উচিত। তাহলে না জনসাধারণ সচেতন হবেন, জনসাধারণের মনটা ডেভেলপ হবে যে যে কাজটা আমি করতেছি এটি যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু আমারও শাস্তির ব্যবস্থা আছে। কাজে কাজে সে মিথ্যা বলতে গেলে একটু বাধা পাবে, সে তো জানেই না। পরবর্তীতে যখন ধরা খায় তখন বলে স্যার মনের অবসরে কখন বলছি স্যার মনে নেই। বক্তব্যটা এরকমই। তো আমি মনে করি স্টুডেন্ট লাইফ থেকে, প্রাইমারি না, হাই স্কুল থেকে, যেখানে ওই কিভাবে ন্যাপকিন পরাবে, কিভাবে কি করবে না করবে ইত্যাদি, তার যৌনতা এসছে কিনা, আমি যে বয়সকাল কি কি হাবি যাবি এগুলো না পড়ে তাকে আইন সম্পর্কে জানা উচিত। কোনটি অপরাধ, ইভটিজিং কিংবা দেহ রক্ষার কি প্রমাণ সে অধিকার প্রয়োগ করতে পারে কিনা, এগুলো। তো এই পিআরবি 33, আমি এগুলো না আলোচনা না করে পিআরবি 33-এর মধ্যে এই কথাটি বলা আছে। আমরা চলে আসি কেস ডায়েরি সংরক্ষণ। কিভাবে কেস ডায়েরি সংরক্ষণ করতে হয় এটি কততে বলা আছে? পিআরবি 68-তে, তাই না? আচ্ছা আচ্ছা, জি স্যার। বলা আছে। কেস ডায়েরি কি কোনো আসামি পক্ষের আইনজীবী দেখতে পারেন? না দেখতে স্যার। পারেন স্যার। সাক্ষ্যআইনের 100 অর্থাৎ ওই যে স্মৃতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে, অন্যথায় কিন্তু দেখার সুযোগ নেই। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আর যদি প্রশ্ন আসে কেস ডায়েরি কে কে দেখতে পারেন, তাহলে কোথায় যাব আমরা উত্তর দিতে? 68 স্যার। 68 পিআরবি 68 ক নামক পুলিশ সদস্য, ক নামক পুলিশ সদস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে বেআইনি জনতার উপরে গুলিবর্ষণ করেছেন, ফলে 2 জন লোক মারা গেছে। এই সংক্রান্তে তো পুলিশ সদস্যের বিরুদ্ধে বদ্দারহাট থানায় বা নোয়াখালী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। উক্ত পুলিশ সদস্য কোন ধরনের আইনি সহায়তা পাবেন? এটা কোথায় বলা আছে? পিআরবি 99 স্যার। PIB 99। দেখো এখানে কথাটা বলা আছে ফৌজদারি বা দেওয়ানি, অর্থাৎ একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলা হলে সে কোন ধরনের আইনি সহায়তা পাবেন বা অনুসরণীয় পদ্ধতি কি। অথচ এখানে পিআরবি 100, 101, 102 শব্দগুলা দিয়ে রাখছে নাকি? হ্যাঁ, জি স্যার। কার দোষ? মাস্টারের, যারা লিখছে তাদের। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, প্রশ্ন কি আসছে, একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি মামলা যদি রুজু হয় সেক্ষেত্রে সে কোন ধরনের আইনি সহায়তা পাবে? এটা উল্লেখ করা আছে শুধুমাত্র 99-তে। 100 পিআরবিতে কি বলা আছে? কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হলে তার কর্তৃপক্ষকে অবহিত করতে হবে, এটাই তো নাকি? জি জি স্যার। স্যার। তো আমাদের সমস্যা কোথায় জানো? আমরা বাংলা খাওয়ার অভ্যাস ছিল আমাদের বেশি, আমরা কাজ করছি বেশি বেশি, ভাও ভাও করতে গিয়ে শেষ। আজকে কোথায় গেল? অমুক ছেলের বিয়ে হয় না, অমুক মেয়ের বিয়ে হয় না, আপনি বাবা সেজে বিয়ে দিলেন, লাভ হলো কোনো? ধরা খেলেন, কারণ আপনি আইনটাকে মানেন নাই। ধান কাটিয়ে দিলেন, রিক্সা চালালেন, সিনিয়র কর্মকর্তা, কত ঢঙ্গই করলেন, কোনো কাজ হয়নি আপনার। আপনি আইনকে অনুসরণ করেননি। আপনি যদি আইনকে অনুসরণ করে যারা মাদক ব্যবসায়ী তাকে যথাযথ গ্রেপ্তার করে আইনের সোপর্দ করতেন, যারা চাঁদাবাজ তাদেরকে সোপর্দ করতেন, অবৈধ অস্ত্রধারীকে সোপর্দ করতেন,
দলমত নির্বিশেষে আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতেন, সেটি ছিল আপনার পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। আপনি মানেন নাই, তো আমরা ফাও করতে করতে অনেক ফাও করে ফেলছি। তো এই ধারা আছে, প্রশ্নে বলা আছে যে একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে দেওয়ানি অথবা ফৌজদারি যদি মামলা হয় কোন ধরনের আইনি সহায়তা পাবেন, এটি বলা আছে পিআরবি 99 বিধিতে। আবার সরকারি চাকরি আইন 2018-এর 24 ধারাও বলা আছে, কিন্তু যেহেতু পুলিশের কথা বলা হয়েছে আমরা 99টাই দেবো। আমার কথা বুঝতে পারছো তোমরা? জি স্যার। সরকারি নীতির সমালোচনা করা যাবে কি? না না স্যার। স্যার। আমরা না স্যার। কয়েকদিন আগে আন্দোলন করলাম, এটা ওটা নীতির সমালোচনা করা যাবে না, পুলিশ বাহাবা হলাম, কোথায় গেল তোমার আন্দোলন? এখন তো 0-0-0। এখন ওই ভিক্ষা চাই না কুত্তা সামলার মতো হয়ে গেছে আর কি, যে বাবারে বিপদ থেকে আমাকে রক্ষা করো। আন্দোলনের কত কিছু আসলো, সব কিন্তু চলে গেল, সব গ্রুপ চলে গেল, যে আচরণটা করেছে। আমাদের আন্দোলন আছে, কিন্তু আন্দোলনটা এরকম করা যাবে না। এই যে আন্দোলন করেছে, এই একটা আন্দোলন কিন্তু একটা অপরাধ। এটি কত ধারায় অপরাধ? পুলিশ 108। বিদ্রোহের উস্কানি, আমি স্যার বলি নো। বিদ্রোহ বিদ্রোহ অনুষ্ঠানে যদি পুলিশ বিদ্রোহ হতো, কিন্তু বিদ্রোহের মধ্যে ব্যতিক্রম আছে, জেনে রাখো, পুলিশ বিদ্রোহের ব্যতিক্রম আছে 6 ধারায়, যে ন্যায্য দাবি দাবা, বেতন রেশন ইত্যাদির বিরুদ্ধে, ইত্যাদির কারণে যদি কিছু বলা হয় সেটি আসলে বিদ্রোহের মধ্যে পড়বে না, ব্যতিক্রম এটি। কিন্তু এটার জন্য যদি দেশের যে ক্ষতিও যদি হয় তাহলে সেটি বিদ্রোহের মধ্যে পড়বে। তো আমরা পুলিশ বিদ্রোহের যে উস্কানি আইন আছে 1922 সম্ভবত, 1922 না, জি স্যার। যা এখানে এই 6 ধারাটা আমরা দেখবো ব্যতিক্রম, এবং আরেকটা আছে এখানে 3 ধারা আছে, কোনটা পুলিশ বিদ্রোহ উস্কানির মধ্যে পড়ে আর কোনটা হলো এর মধ্যে যে ব্যতিক্রমের কথা বলা আছে। তো আমরা চলে গেলাম পিআরবি 153-তে, পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। এখানে কিন্তু আমরা প্রশ্ন করি নাই পুলিশ কি গুলি করে মারতে পারে, বা পুলিশ কখন একজন ব্যক্তিকে মারলেও অপরাধ হিসেবে গণ্য হবে, আমরা কিন্তু সেটা বলি নাই। বলছি পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। তাহলে উত্তরটা আমাদের এই আগ্নেয়াস্ত্র ব্যবহারের মধ্যেই থাকবে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে একজন ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে, এটা মানে মৃত্যু ঘটাতে পারবো, এটা কিন্তু আসবে না। কথাটা কি বুঝতে পারছো তোমরা? জি জি স্যার। স্যার। তার মানেটা হলো পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন, ক্ষেত্রগুলো হলো পেনাল কোডের 96 থেকে 106, দেহ রক্ষা এবং সম্পত্তি রক্ষার প্রয়োজনে। সেটি হতে পারে নিজের দেহ, হতে পারে অপরের দেহ, হতে পারে নিজের সম্পত্তি, হতে পারে অপরের সম্পত্তি। পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। আবার এখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার কথাটা এখানে বলা হয়, আর পারেন কখন? বেআইনি জনতা ছত্রভঙ্গ করা কালে। তাহলে বেআইনি জনতা ছত্রভঙ্গ করা কালে বেআইনি জনতাকে 127-27 ব্যবহার না করে শুধু গুলি করলে কি হবে? কি নাজমুল? না স্যার, হবে না। প্রথমে 127 ধারা ব্যবহার করতে হবে, ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে হবে। 128 আছে, গ্রেপ্তার করতে পারবেন, বেসামরিক ব্যক্তির সাহায্য নিতে পারবেন, শক্তি প্রয়োগ করতে পারবেন। ছত্রভঙ্গ হয় নাই, সর্বশেষ আপনি 153 অনুযায়ী গুলি করতে পারবেন, গুলি বর্ষণ করে বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করবেন। আর আপনি সেখানে দিলেন মারা গেলে এই করবো, জীবিত থাকলে এই করবো। আমার প্রয়োজন আছে, চাইছে নাকি এটা? যে গুলি না বর্ষণের স্যার, পরে তাই না। করণীয় কি? গুলি বর্ষণের আগে সময়, গুলি বর্ষণের পরে করণীয় কি? তাহলে আমরা মনে করব এটি পিআরবির 154, 55 এবং 56 প্রশ্ন। গুলি বর্ষণের পরে করণীয় কি? যে লোকগুলো মারা গেছে তাদের ওরা মৃতদেহগুলো হাসপাতাল, দ্রুত হাসপাতালের মর্গে নিয়ে যেতে হবে। যে ব্যক্তি আহত আহতগুলো হয়েছে হাসপাতাল। দ্রুত তার চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হবে। আমরা ওই যে আবু সাইদের ক্ষেত্রে কিন্তু নিয়ে নেই, আবু সাইদ কেন, কোনো ব্যক্তির ক্ষেত্রে নিয়ে নেই। যেগুলো মারা গেছে লাশগুলো আমরা দেখলাম যে আমাদের যেগুলো বদনাম হয়েছে আর কি, আমাদের বড় বড় ব্যক্তিদের ভুলের কারণে লাশগুলো ওই ভ্যানের মধ্যে করে নিয়ে ওটা চাউলের বস্তার মতো করে একটার পর একটা সাজিয়ে নিয়ে গেছে। এটা একেবারে খুবই মর্মান্তিক বিষয়। তারপরে আগুন লাগানোর ঘটনা, এই যে জঘন্যতম কিছু বিষয় আছে, সেখানে কতটুকু ঘটনা ঘটেছে তার যারা ঘটিয়েছে তারাই জানে, এবং যারা উপস্থিত আছেন তারাও জানেন, কিন্তু আমরা বাস্তবে যেটা দেখেছি। তো
156 বক্তব্যটা কি? একজন ব্যক্তি মারা গেল পুলিশের গুলিতে। মারা যাওয়ার পর এই মৃত ব্যক্তির মৃতদেহটা পুলিশ হাসপাতালে নিয়ে যাবেন কি জন্য? পোস্টমর্টম করার উদ্দেশ্যে। অর্থাৎ এখানে যেন অন্য কোনো আলোচনা না আসে। এরপরে বলা হয়েছে অসুস্থ ব্যক্তি, কারণ অসুস্থটাকে আমরা সুস্থ করতে করার জন্য নিয়ে যাব। এটাও পুলিশের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কতটুকু পুলিশ দায়িত্ব পালন? তাহলে গুলিবর্ষণের আগে কি করতে হবে? গুলিবর্ষণ করার আগে সংকেত দিতে হবে যে আমরা গুলিবর্ষণ করব, আপনারা যদি ছত্রভঙ্গ না হন। আবার এখানে বলেছে এমনও সময় আসতে পারে হুঁশিয়ারির সংকেত দেওয়ার সুযোগ নাও থাকতে পারে। হ্যাঁ, হতে পারে। তো একটা লোককে গুলি করলেন, লোকটা দেখা গেল মাটিতে পড়ে গেছে, আপনি তার মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত গুলি করবেন? আইনে দুই রকম, পিআরবিতে দুই রকম বলছে। ফাঁকা গুলি করা যাবে না, কারণ এতে মানুষ আশকারা পেয়ে যায়। আবার গুলি করার সময় নির্ধারিত লক্ষ্যে গুলি করতে হবে। তা আপনি তো প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি। তো এই জন্য প্রশ্নটা হলো কি, গুলিবর্ষণের আগে, গুলিবর্ষণকালীন সময়, গুলিবর্ষণের পরে করণীয় কি? অফিসার ইনচার্জ কাকে বলে? অফিসার ইনচার্জ কাকে বলে? পিআরবি PRB 201। 201। এর সাথে সিআরপিসি 4-1 ত হবে। কিরকম? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তর লেখা শুরু করতে হবে 4-1 ত দিয়ে। অফিসার ইনচার্জ লেখা শুরু করতে হবে পিআরবি 201 দিয়ে। বিষয়টা ক্লিয়ার? একই জিনিস কিন্তু, মানে কখন ভারপ্রাপ্ত কর্মকর্তা লেখবা, কখন অফিসার ইনচার্জ লেখবা, যদিও অফিসার ইনচার্জের মানে থানার ভারপ্রাপ্ত। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। আচ্ছা, থানার অফিসার ইনচার্জের দায়িত্ব এবং কর্তব্য কি? আপনি থানার একজন অফিসার ইনচার্জ, থানায় নতুন যোগদান করে আপনার সঙ্গীয় পুলিশ সদস্যদেরকে কোন কোন নির্দেশনা প্রদান করবেন, কততে লেখা আছে? 205 স্যার। PRB 205। স্টেশন অফিসারের দায়িত্ব করতে হবে। এএসআই কি মামলা তদন্ত করতে পারেন? পারেন স্যার। অবশ্য PRB 207 গ বিধি অনুযায়ী পারেন। তখন কখন অফিসার ইনচার্জ দায়িত্ব থাকবে তখন। করার ডিম শিখছো, এই যে পড়ো নাই। কখন পারেন একজন এএসআই মামলা তদন্ত করতে পারে? থানায় কোনো অফিসার স্যার, অন্য কোনো আচ্ছা, অফিসার না থাকলে। 255 গতে বলা আছে যে একজন এএসআই মামলা তদন্ত করতে পারেন অনিবার্য কারণে। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে থানায় যদি অন্য কোনো অফিসার না থাকে সেক্ষেত্রে। আবার অনিবার্য কারণে, যে কোনো কারণেই একজন এএসআই মামলা তদন্ত করতে পারেন যদি কিনা কর্তৃপক্ষ দেয়। এরপরে 207 গতে বলা আছে যে থানায় যখন তিনি অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করবেন বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন, তখন যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ আসে, সেক্ষেত্রে যদি অন্য কোনো কর্মকর্তা না থাকে তাহলে তিনি মামলা রুজু করে মামলার তদন্তের দায়িত্বভার নিজেই নিবেন। তার মানে এই নয় তিনি তদন্ত করতে পারেন। এএসআই মামলা তদন্ত করতে পারেন যদি কিনা কর্তৃপক্ষ প্রদান করেন সেক্ষেত্রে। আর এএসআই কখন মামলা তদন্তের দায়িত্বভার নিজে গ্রহণ করতে পারেন সেটি বলা আছে যদি তখন তিনি ডিউটি অফিসার থাকবেন, ডিউটি অফিসার থাকাকালে। ওই যে ফাও পড়ছো যে মুখস্থ বিদ্যা হবে না। পরে দেখো 207 গতে কি বলা আছে, পরে দেখো, আমার আমার কথা না হলে পরে দেখো। সবাই পড়ো 207 গ। কি পড়ছো যে নাজমুল? কোনো কি পড়া হয়েছে? না পারলে নেই, বাদ দাও। স্যার, তাহলে 255 ক আছে না স্যার? যে ওখানে জরুরি বলা আছে, ওখানে বলা আছে এসআই জরুরি মামলা তদন্ত পরিস্থিতি। করতে পারে না, 207 গতে পারে। তা 207 গতেই তো বলা আছে যে অনিবার্য কারণে একজন এসআই মামলা তদন্ত করতে পারে, প্রথমেই তো বলা আছে। জি স্যার। তারপরে বলা আছে, ও বলছে এসআই ডিউটি অফিসার থাকলে বলে মামলা তদন্ত করতে পারে। কার কাছে শিখছো তুমি? ওই ফাও গাইড, ফাও ইয়াতে, ফাও কথা বাদ। আমাদের ভুলগুলো কোথায়? সারা বছর কালকে রাত হলে পরীক্ষা, আমরা ভুল 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 ভুল। কারণ কি? এটা আমাদের ভুল। যাও, এএসআই নিয়োগের উদ্দেশ্য কি? থানায় একজন এএসআই নিয়োগের উদ্দেশ্য কি? পিআরবি কত?
207-এর ক স্যার। এএসআই দায়িত্ব এবং কর্তব্য পিআরবি কত? 207 অনেক বিভাগে। অনেক দুষ্ট প্রকৃতির লোকেরা এখানে 14টা পিআরবি দিছে, একটা হবে না, শুধুমাত্র 207। ওই কোর্টের এএসআই, ওই এএসআই এই করতে পারে সে করতে পারে, হাও মূল বই না পড়লে যেটা হয় আর কি। একজন এএসআই কে কোন ধরনের দায়িত্ব প্রদান করা আইনসঙ্গত হইবে না? স্যার এফআইআর মামলার ডায়েরি 207-এর ক তারা তাই বলো বলতেছে। 207-এর খ, সময় নাই, 8:30 পাঁচ। 207-এর খ। 207-এর খ। আহ, টেলিফোনে প্রাপ্ত সংবাদ বা ফেসবুকে প্রকাশিত সংবাদ কি এজাহার হিসেবে গণ্য করা যায়? যায় না স্যার। সুযোগ নাই। যদি কোনো 243 প্রশ্ন আসে ফেসবুকে বা টেলিফোনে প্রাপ্ত সংবাদ এজাহার হিসেবে গণ্য করার পদ্ধতি বা কি নিয়ম অনুসরণ করে এই বিষয়গুলো এজাহার হিসেবে গণ্য করা যাবে উল্লেখ করুন। স্যার 190 কি লেখা আছে যে আদালত পারবে স্যার, যদি অন্য মাধ্যমে ডিম আছে পুলিশের মিয়া, মাধ্যমে যায় বা। ওনার ডিম আছে। পিআরবি 243-এ বলা আছে না, টেলিফোনে প্রাপ্ত ইনফারেন্স টেলিফোনে প্রাপ্ত প্রাপ্ত হলে সংবাদের ওই সত্যতা ব্যক্তিকে যাচাই থানায় করে মামলা গ্রহণ করা যাবে। উনি 190-তে দৌড়াইছে। আরো কিছু বিষয় আছে। অপর থানার বা অন্য থানার আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তি হলে অফিসার ইনচার্জের দায়িত্ব কি? পিআরবি 248 বিদ্যুতে লেখা আছে। তার মানে ওই থানায় আমরা জানাবো, এই তো নাকি বিশেষ বাহক মারফত পাঠাবো। আপাতত আমরা এই পর্যন্ত থাকি, রাত্রে আলোচনা হবে। সবাই ভালো থাকো, কারো কোনো কথার সুযোগ নাই, রাত্রে কথা হবে। ধন্যবাদ সবাইকে। সবাই পরীক্ষা কালকে, কোনো কথা নাই, পড়তে থাকো। কালকে কোন সময় পরীক্ষা? 3টায় স্যার। আমাদের আড়াইটে। 2:30টায়। ঠিক আছে, আগামীকাল সকালে কোনো ক্লাস হবে না, আজকে রাত্রে ক্লাস হবে। সবাই যথাসময়ে রাত 8:30টার সময় ক্লাসে চলে আসবা। ঠিক আছে, জি স্যার। জি স্যার। ধন্যবাদ সবাইকে।